আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঢাবি রিটেন সলভের আজকে মূলত আমার 2 নম্বর ক্লাস। আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল। এখনো অন স্ক্রিন হয়নি, খুব দ্রুত তোমাদের অন স্ক্রিনে আমাকে দেখতে পাবে। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানিয়ে দেবো, আর আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিও। আর আমার মডারেটর এবং অ্যাডমিনদেরকে বলবো আমাদের ক্লাসটা আমাদের বায়োলজি লাভার্স গ্রুপে একটু দ্রুত সব জায়গাতে শেয়ার করে দিতে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাদেরকে কাইন্ডলি একটু জানাও। আজকে আগে বলে রাখি, তোমাদের আজকের ক্লাসটা দুর্দান্ত ক্লাস হবে। একই সাথে আমরা সিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে সলভ করে দিব। আর হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে এই দুর্দান্ত পিডিএফটা পেতে তুমি কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আর কথা দিচ্ছি, এটা কিন্তু অনেক খেটে খেটে বানানো আর কি। ওকে, আশা রাখি তোমার খুব ভালো লাগবে আর কি। সো আমাদেরকে একটু কাইন্ডলি জানাও আর কি যে তোমরা কে কোথা থেকে দেখছো, কার বাসা কোথায়, শীত কেমন পড়েছে, সব কিছুই আর কি। আমি মূলত আমার ক্লাসরুম থেকে ক্লাস নিচ্ছি আর কি। ওকে, সো এই জন্য হয়তো বা একদম ডিরেক্ট ক্রিস্টাল ক্লিয়ার যে রেজুলেশনটা সেটা হয়তো অনেকেই পাবে না আর কি তোমরা। বাট ওই তো বললাম যে ফাহাদ ভাই মনে করো যে হাগু দিলেও তো ওটা পরিষ্কার হয়ে যায় আর কি, মানে একদম এইচডি হাগু হয়ে যায় আর কি, তাই না? বাট আমাদের ভাই মানে হচ্ছে না আর কি। দেখি, চেষ্টা করি আর কি, দেখা যাক হাগু মতো থেকে থেকে বা হাগু মতো শিখে কতটুকু কী করা যায় সব কিছুতে। অ্যান্ড বস আজকে আরেকটা ক্লাস নিচ্ছেন আর কি, তো ভাবলাম তোমাদের এই সময়ে এই ক্লাসটা আমি একটু নিয়ে দিই তোমাদের। আজকে তো আমাদের সাথে দ্বিতীয় ক্লাস। সো আজকে তো আমাদের সাথে দ্বিতীয় ক্লাস। ওকে, ডান। আসসালামু আলাইকুম। গাইবান্ধা থেকে দেখছে, তাই না? গাইবান্ধা, ওকে ঠিক আছে, ভেরি গুড। গাইবান্ধা থেকে দেখা হচ্ছে। যশোর থেকে দেখছে অনেক বাচ্চা কাচ্চারা, অনেকে চলে আসে আর কি। আমি আর 2 থেকে 1 মিনিট একটু অপেক্ষা করি আর কি। আচ্ছা ভাই, স্ক্রিন কাঁপতেছে না? স্ক্রিন খুব বেশি কাঁপবে না আর কি। ওকে, আমাদের ফ্যান দেওয়া নেই, আমাদের কোনো ফ্যানই দেওয়া নেই। স্ক্রিন বেশিক্ষণ আর কাঁপবে না, আই হোপ সো। তোমাদের স্ক্রিনের আমরা ব্যবস্থা করতেছি খুব দ্রুতই এটাতে। আজকে আমরা মূলত পড়াশোনা করব হচ্ছে স্ক্রিন কি কাঁপে এটাতে? দেখো তো এখনো। ওকে, অ্যান্ড এরপরে এটাতে একটু কাঁপাকাঁপি হচ্ছে আর কি, হয়তো বা আর কি। আমাদের মনে হচ্ছে কাঁপাকাঁপিটা একটু আমরা একটু লাইটিং সিস্টেমটা একটু এটা করে নিচ্ছি আর কি, ঠিক করে নিচ্ছি একটু। আচ্ছা, ঈশ্বরদী থেকে দেখছে, আমাদের একটু লাইটিং সিস্টেমটা একটু করে দাও আর কি। আচ্ছা, তোমাদের হ্যাঁ, লাইটটা আমরা ঠিক করে নিচ্ছি আর কি, কোনো সমস্যা নেই আর কি। এটাতে দেখে নিচ্ছি আর কি আমরা, নো প্রবলেম। দেখা যাক কী হয়। এই লাইটটি এটা করে নাও আর কি এটাতে। তোমরা একটু ওয়েট করো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের লাইটটা একটু এটা করে নিচ্ছি আর কি, বুঝতে পারলে? একটু ঠিক করে নিই আর কি আমরা। হ্যাঁ, এইবার হচ্ছে, বাট এইবার একটু কালো হয়ে গেছে আর কি। আমি এতটুকুই, আর কিছুই না। ওই লাইটটা দাও আর কি, তাহলে দেখি ওইটা দাও। খুব বেশি আসবে না, দাও। ভাইয়া কাপাকাপি একটু বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ, কাপাকাপি বন্ধ করে দিচ্ছি, টেনশন নাই। আমাকে কালো দেখতে পারবো, কোনো সমস্যা না। আমি কিন্তু একটু কালো মানুষই আর কি, ফাহাদ ভাইয়ের মতো এত পরিষ্কার মানুষও না। বাট তারপরে চলো আর কি, দেখি আর কি আমাদের যতটুকু তোমাদের আজকে এই কালো অবস্থাতেই করা যায়, কারণ লাইটে একটু ঝামেলা মনে হচ্ছে আর কি তোমাদের সাথে ক্লাস নিতে যেও আর কি এটাতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে লাইভে চলে আসে আর কি। চলো আমরা তাহলে আজকে তোমাদের এমসিকিউ অনেকগুলো নিয়ে আমরা সলভ করবো আর কি, রাজশাহী থেকে ফাহিম। আর তোমাদের আজকে কিন্তু অনেকগুলো প্র্যাকটিসও হবে আর কি, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই ডিএমসি রোল নাম্বার 33, আই এম জাস্ট ওয়েটিং ফর ইউ ম্যান। চলো তাহলে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সবাই জানো যে আজকে মূলত তোমাদের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে যে
মূলত আমাদের জুলজি 2 নম্বর অধ্যায় প্রাণী পরিচিতি এবং আমাদের 3 নম্বর অধ্যায় সেটা হচ্ছে আমাদের পরিপাক নিয়ে। প্রথমে বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুটো অধ্যায়কে যখন আমি অ্যানালাইসিস করি তখন আমি দেখতে পাই খুবই কম প্রশ্ন এসেছে। কারণ এই যে প্রাণী পরিচিতি, এই 3টা প্রাণী পরিচিতি, একটা হচ্ছে হাইড্রা, তারপরে রয়েছে ঘাসফড়িং, এরপরে রয়েছে রুই মাছ, 3টা থেকে মাত্র প্রশ্ন আসছে একটা। ওকে, অপরপক্ষে যখন আমি তোমাদের 3য় অধ্যায় যাচ্ছি, মানে পরিপাকে যাচ্ছি, তখনও সেখান থেকে প্রশ্ন আসে মাত্র একটা। সো প্রশ্ন আসাটা মাত্র একটা দুইটা অধ্যায় থেকে 2টা আসে। বাট এরপরেও এর বাইরে কি ধাঁচের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আজকে আমরা মূলত সলভ করবো। সেই সাথে সাথে আজকে তোমাদের জন্য কিছু এক্সট্রা এমসিকিউ রেখেছি যাতে করে তোমরা বোর না ফিল করো ক্লাসটাতে। আচ্ছা, ওকে, আচ্ছা চলো আর কি আমরা একটু চলে যাই আর কি। দেখি, ফার্স্ট অফ অল দেখো এখানে কথা যেটা বলা রয়েছে আর কি তোমাদের, সেটা হচ্ছে দেখো হাইড্রার একটা আদর্শ নিউরোসাইটের অংশগুলো উল্লেখ করো। তাহলে হাইড্রার আদর্শ যে নিউরোসাইটের আমি তোমাদের এখানে একটা ছবি ড্র করেছি। মূলত ঢাবি রিটেনের ক্ষেত্রে যে তোমাদের 5টি প্রশ্ন লিখতে হয়, মানে 5টি পয়েন্ট লিখতে হয়, এই পয়েন্টগুলো কিভাবে লিখবে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আর কি। কারণ যেহেতু সেখানে থাকে প্রায় 2.5 মার্কসের মতো, 2.5 মার্কসের জন্য প্রত্যেকটাতে 0.5 মার্কস করে ধরবা, তাহলে মিনিমাম তুমি 5টা পয়েন্ট লিখবা। ফার্স্ট অফ অল দেখো এই সূত্রকের দিকে যদি আমরা একটু তাকাই এবং এই ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো এটা আবরণী থাকবে। আবরণী পরবর্তীতে দেখো লেখা হচ্ছে নেমাটোসিস্ট। কি লেখা হচ্ছে? নেমাটোসিস্ট। মনে রাখবা সিস্ট মানে হচ্ছে একটা থলে। আমি বেশিক্ষণ বোঝানোর দিকে না যাই, সিস্ট মানে হচ্ছে একটা থলে, এবং এই থলের ভেতরে আমরা সবাই জানি এক ধরনের বিষ থাকে। ওকে, যেটাকে আমরা কি বলি বলতো? হিপনোটক্সিন। টক্সিন। এই হিপনোটক্সিনটা কি দ্বারা তৈরি? প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। এছাড়াও কি কি থাকে দেখো, এইখানে দেখো লেখা রয়েছে ল্যাসোতন্তু। কোন তন্তু? ল্যাসোতন্তু ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে। তারপরে দেখো একটা ঢাকনা লেখা রয়েছে, এই ঢাকনার নামটা হচ্ছে অপারকুলাম। তোমরা সেটা জানো। অপারকুলাম কিন্তু আরো একটা জায়গাকে বলা হয়, সেটা হচ্ছে রুই মাছের কানকো। মনে রেখো, রুই মাছের কানকোকে কি বলা হচ্ছে? অপারকুলাম। তাহলে চলো ফার্স্ট অফ অল কি আমরা লিখতে পারি দেখো, আবরণ। এরা অবশ্যই কয় স্তরে বলো তো? দ্বিস্তরী। তাহলে এরা কয় স্তরী? দ্বিস্তরী একটা আবরণ থাকে। দ্বিস্তরী, যে দেখো দ্বিস্তরী আবরণ, এবং এটা মূলত কি নির্মিত? প্রোটিন এবং লিপিড নির্মিত। ডান। এরপর দিকে চলে আসো নেমাটোসিস্ট। সিস্ট মানে হচ্ছে কি? একটা থলে না? এই যে দেখো একটা থলে, এই থলেটাকে বলা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে নিডোসাইট, এই টোটালি কোষের নামটা হচ্ছে নিডোসাইট। নিডোসাইটের ভেতরের দিকে যে ছোট্ট একটা থলের মতো অংশ থাকবে সেটাকে বলা হচ্ছে কি? নেমাটোসিস্ট। আর নেমাটোসিস্টের ভেতরে এক ধরনের তরল হিপনোটক্সিন থাকে, যেটা মূলত প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। তাহলে চলো এখানে আমিষ মানে প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি হচ্ছে হিপনোটক্সিন নামক এক ধরনের বিষাক্ত তরল পদার্থে এটা পূর্ণ থাকে। চলো আসো অপারকুলাম। অপারকুলাম হচ্ছে ঢাকনা। অপারকুলাম হচ্ছে মূলত কি? এই যে দেখো লেখা রয়েছে এখানে হচ্ছে অপারকুলাম হচ্ছে ঢাকনা, এবং যেটা পরীক্ষাতে আসতে পারে তুমি লিখতে পারো এটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম। এটা একটা রূপান্তরিত সিলিয়াম। তুমি এখানে সিলিয়াও লিখতে পারো, কারণ সিলিয়াম আম হচ্ছে এক বচন। ওকে, এক বচনে এখানে লিখেছে, এই জন্য এটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম। 4 নম্বর পয়েন্টের দিকে চলে আসি। দেখো নিডোসিল। কি বলেছে? নিডোসিল। ফার্স্ট অফ অল নিডোসিল মনে রাখবা, এই কথাটা মানে নিডল মানে কি বলতো? সুচের মতো একটা অংশ, তাই না? তাহলে নিডোসিলটা হচ্ছে এখানে মূলত ট্রিগারের মতো কাজ করবে। আবারও বলে দিই, কার মতো কাজ করবে? ট্রিগারের মতো কাজ করবে। ঠিক এইখানে দিকে একটু চলে আসে আর কি। দেখো এই যে এইখানে একটা দেখো একটা কাটার মতো একটা সূচালো একটা অংশ দেখা দিবে। ওকে, এটাকে বলা হচ্ছে নিডোসিল। ওয়েট, তাহলে দেখো নিডোসিল মূলত কিসের মতো কাজ করবে? ট্রিগারের মতো কাজ করবে। এই পয়েন্টটাতে টাচ করার সাথে সাথে শ্যাফট থেকে যে পেঁচানো তন্তু থাকে সেটা ওই শত্রুটাকে একদম জড়ায় পেঁচায় ফেলে দেবে আর কি। তাহলে এটা মূলত কিসের মতো কাজ করবে আমাদের বলতো? ট্রিগারের মতো কাজ করবে। গুরুত্বপূর্ণ জিনিস। চলে আসি পেশি তন্তু ও ল্যাসো। পেশিতন্তু ও ল্যাসো, অর্থাৎ সবার শেষের দিকে এই জায়গায় থাকবে কি? পেশিতন্তু এবং ল্যাসো, এবং এরা মূলত থাকবে সাইটোপ্লাজমে। এরা মূলত থাকবে কোথায় বলতো? সাইটোপ্লাজমে। কি লেখা রয়েছে? ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে উৎপন্ন পেশিতন্তু সাইটোপ্লাজমে প্রবেশ করে। নেমাটোসিস্টের নিম্ন প্রান্তে অবস্থিত মোটা এবং পেঁচানো সূত্র। স্বাভাবিক জিনিস। এই যে নেমাটোসিস্ট, এটা হচ্ছে নেমাটোসিস্ট, এর নিম্ন প্রান্তে কি? মোটা এবং কি? এই যে দেখো এটা হচ্ছে ল্যাসোতন্তু। এটা কি তন্তু? ল্যাসোতন্তু, তাই না? তাহলে নিম্ন প্রান্তে অবস্থিত এক ধরনের পেঁচানো সূত্রক। ওকে, আচ্ছা তাহলে একটা পয়েন্ট আমাদের চলে গেল। এরপর আমাকে একটু 2 নম্বর পয়েন্টের দিকে আমরা একটু চলে আসি আর কি। চলো এটা আমরা একটু চলে যাই 2 নম্বর পয়েন্টের দিকে। দেখি আমাদের কি বলেছে এই জায়গাটাতে। এই জায়গায় বলেছে মূলত লুপিং এবং সামারসল্টিং চলনের মধ্যে পার্থক্য। এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসেনি। আমি ভাবলাম যে এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে ঢাবি রিটেনে। ফার্স্ট অফ অল যদি একটা কথা আছে লুপিং এবং সোমারসল্টিং। লুপিং বলতে দেখো এখানে আর একটা নাম লেখা রয়েছে, সেটা হচ্ছে হামাগুড়ি, এবং সোমারসল্টিং মানে হচ্ছে ডিগবাজি। সোমারসল্টিং মানে কি? ডিগবাজি। ফার্স্ট অফ অল যেটা হামাগুড়ি বা লুপিং, এটা হচ্ছে ধীরে ধীরে যাওয়া। ওকে, ক্লিয়ার? এতটুকু মানে হাগুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে এটা হইতেছে কোষ্ঠকাঠিন্য।
একদম খিচমাইরা বসে থাকলেও বের হইতেছে না। আর যদি সোমারসল্টিং এর কথা বলি তাহলে একদম ডিরেক্ট পাতলা পায়খানা, চাপ না দেওয়ার আগে বের হয়ে চলে যেতেছে। তাহলে দেখো দ্রুতগতি কোনটা বলো তো? সোমারসল্টিং বা ডিগবাজি। আর যেটা হচ্ছে ধীরে চলনটা কোনটা? সেটা হচ্ছে হামাগুড়ি বা লুপিং ক্ষেত্রে। দেখো এখানে কি আসতে পারে, এটি হাইড্রের একটা বিশেষ চলন, গুরুত্বপূর্ণভাবে মনে রাখো এটা হাইড্রের একটা কোন চলন? বিশেষ চলন। আর সোমারসল্টিং এর ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে দ্বন্দ্ব সতেজ সোমারসল্টিং, দ্বন্দ্ব সতেজ সাধারণ। দ্বন্দ্ব সতেজ সোমারসল্টিং, দ্বন্দ্ব সতে কি এটা বলো তো? সাধারণ চলন। চলে আসি, যেহেতু হামাগুড়ি ক্ষেত্রে আগেই বলেছি এটা হচ্ছে মন্থর বা ধীর গতি, এবং এটা হচ্ছে কোন গতি বলতো? দ্রুতগতি, মানে দ্রুতগতি, সরি দূর না, দ্রুতগতি। আমি একটু কিন্তু ক্লাসটা দ্রুত নিচ্ছি কারণ অনেক বড় ক্লাস রয়েছে আর কি তোমাদের। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ কি জিনিস আসতে পারে সেটা হচ্ছে এই যে ডিগবাজি মারতেছে এরা মূলত একটা ডিগবাজিতে দুইটা লুপ তৈরি করবে। এখানে লেখা নাই লুপের কথা, তাহলে বলো আমি যদি এখানে 6 নম্বর পয়েন্ট দিই তাহলে এখানে লুপ হবে কয়টা বলো তো? লুপ হবে 2টি। তাহলে ডিগবাজিতে একবার ডিগবাজি দিলে লুপ হবে কতটি? 2টি। আর এখানে 6 নম্বর পয়েন্ট যদি দিই তাহলে এদের লুপ হবে কয়টি বলো? লুপ হবে 1টি, লুপ হবে 1টি। ওকে, এতটুকু একটু মনে রাখি আর কি এটাতে। এছাড়াও দেখো কি বলেছে, এই পদ্ধতিতে হাইড্রা কখনো কোর্সিকার উপরে ভর দিয়ে দাঁড়ায় না। হাইড্রা কখনো কোর্সিকের উপরে ভর দিয়ে দাঁড়ায় না। অর্থাৎ এই যে দেখো লুপিং বা হামাগুড়ি ও মূলত কিভাবে যাচ্ছে? এইভাবে শুয়ে পোকার মতো যায়, এরকম 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 করে যায়। বাট ডিগবাজির ক্ষেত্রে কি একদম টোটালি উল্টা, যেভাবে আমরা ডিগবাজি মারি উল্টা দিকে চলে যাই। অর্থাৎ এই পদ্ধতিতে হাইড্রা একবার কোর্সিকা এবং আরেকবার তার পাদচাতকির উপরে ভর দিয়ে চলাফেরা করতে পারে। ওকে, আশা রাখি জিনিসটা তোমাদের বোঝা হয়ে গিয়েছে আর কি এটাতে। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি। হ্যাঁ, কষা হাগু, ভেরি গুড, কষা হাগু, রাইট। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি এরপরের দিকে তোমাদের একটু এমসিকিউর জন্য একটু ডাক দিই, দেখি কে কতটুকু পারো। এমসিকিউ, চলো কোনটি রুই মাছের বায়ুতলির সাথে সম্পর্কিত নয়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ গুলো দিয়েই কিন্তু এটা সাজানো হয়েছে আর কি। ওকে, তাহলে দেখো মূলত কোনটা রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? দেখি উত্তরটা আমাকে কে দেয়। ওকে, এটা হবে ভেভিরিয়ান অসিকল, ওয়েভেরিয়ান অসিকল দেওয়া রয়েছে, ভেভিরিয়ান অসিকল, রেটি মিরাবিলি, নিউমেটিক নালী এবং পার্শ্বরেখা নালী। পার্শ্বরেখা নালী হয় না, বাট দেওয়া রয়েছিল এখানে পার্শ্বরেখা নালী, এই জন্য দেওয়া রয়েছে, বাট এটা পার্শ্বরেখা হবে। নালী তো হয় না পার্শ্বরেখা, পার্শ্বরেখা হচ্ছে একটা জাস্ট একটা লাইনের মতো। আরে হাগু বিশেষজ্ঞ ডাক্তারে অনেক দাম আর কি, বুঝছো? একদম বিশ্বাস করো, এই হাগু নিয়ে যে জীবনে কার কত প্রবলেম, অনেক অনেক অনেক। আচ্ছা দেখি উত্তর কে কে দিচ্ছে। আব্দুল আরাফাত দিয়েছে 4, ভেরি গুড আব্দুল আরাফাত, পার্শ্বরেখা নালী, অ্যাবসলিউট রাইট। এরপরে কি জুবাইর হোসেন উত্তর দিয়েছে ডি, রাইট অ্যান্সার। জুবাইর হোসেন উত্তর দিয়েছে ডি। তারপরে মোরসালিনা খাতুন ডি উত্তর দিয়েছে। আর আমি আরেকটু উত্তরটা দেখবো আর কি। আর এনিওয়ান, আচ্ছা ঠিক আছে, রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি পার্শ্বরেখা, এটা হচ্ছে মূলত রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয়। চলো আসি দেখো হাইড্রায়ের 2 নম্বর এমসিকিউর দিকে আসি। দেখো হাইড্রায়ের বহিতকের কোষ 9 নিচের কোনটি? বহিতকের কোষ 9 নিচের কোনটি? বহিতকে নাই। ওকে, বলো দেখি 2 নম্বরের উত্তর। তোমরা যখন কমেন্ট করবা তখন কমেন্টে 2 এর এ বি সি ডি এইভাবে দিয়ে দিও, বুঝছো? নইলে বুঝতে পারবো না যে কোনটার উত্তর দিচ্ছ আর কি তোমরা। তাহলে হাইড্রা এর, আবারও বললাম, হাইড্রা এর বহিতকের কোষ 9 নিচের কোনটি? ক্ষণপদীয় কোষ, পেশী আবরণী কোষ, সংবেদী কোষ, নিউরোসাইট। হাইড্রা এর বহি আবরণী বা এপিডার্মিসের কোষ 9 নিচের কোনটি? উত্তর দিয়েছ ক্ষণপদীয় কোষ। ওকে, ক্ষণপদীয় কোষ, রাইট, 2 এর এ। হ্যাঁ, আব্দুল আরাফাত উত্তর দিয়েছে, রাইট অ্যান্সার 2 এর এ। আব্দুল আরাফাত 2 এর এ। আর কেউ এনিথিং? তামিম হাসান উত্তর দিয়েছে 2 এর এ, রাইট অ্যান্সার ভাই, রাইট অ্যান্সার। অবশ্যই ক্ষণপদীয় কোষ, ক্ষণপদীয় কোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্ম অথবা এন্ডোডার্ম, যেটা আর কি বলি আর কি। চলো 3 নম্বরের ক্ষেত্রে কি ঘাসফড়িং এর রেচন অঙ্গের নাম নিচের কোনটি? খুবই চমৎকার কথা। দেখো ঘাসফড়িং মানে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাদের কি থাকে? নেফ্রিডিয়া, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি নাকি শিখাকোষ? দেখো ফার্স্ট অফ অল যদি কথা বলি নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া থাকে মূলত কাদের বলতো? অ্যানেলিডাদের থাকে, তাই না? অ্যানেলিডাদের থাকে মূলত নেফ্রিডিয়া। দারুণ একটা জিনিস। শিখাকোষ, শিখাকোষ থাকে ফ্লেম সেল, প্ল্যাটিহেলমিনথেস, প্ল্যাটিহেলমিনথেস। মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি থাকে আমাদের কিডনিতে, বৃক্কতে, মানে ধরে রাখো যারা কর্ডেট রয়েছে, মানুষ, গরু, ছাগল ইত্যাদি। তাহলে আর্থ্রোপোডাদের ক্ষেত্রে, মানে ঘাসফড়িং তো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কি থাকবে? রাইট অ্যান্সার মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা 2 এর এ। এরপরে দিকে উত্তর কি দিচ্ছে আর কি? আব্দুল আরাফাত 3 এর সি উত্তর দিয়েছে, ভেরি গুড আব্দুল আরাফাত, 3 এর সি উত্তর হচ্ছে অ্যাবসলিউট রাইট। হ্যাঁ 3 এর সি এটাতে। ওকে,
তিনের সি। এরপরে ইশরাত জাহান উত্তর দিয়েছে তিনের এ উত্তর দিয়েছে। আচ্ছা ওই লাইট একটু অফ করে দাও আর কি, বুঝছো, আমাকে মনে হচ্ছে বেশি রিফ্লেক্ট পড়তেছে আর কি লাইটের, বিরক্ত লাগতেছে এটাতে। তিনের সি, হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে তিনের সি, রাইট অ্যান্সার হচ্ছে তিনের সি হবে উত্তরটা এটাতে। ওকে চলো আমাদের পরের দিকে আমরা একটু চলে যাই, দেখি 4 নাম্বার কি বলেছে। রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? দেখি 4 উত্তর কে দেয় আর কি। রুই মাছের হৃৎপিণ্ডের কোন অংশটি নেই? রুই মাছের হৃৎপিণ্ডের কোন অংশটি নেই? দেখো সাইনাস ভেনাসাস, বালবাস আর্টেরিওসাস, কোনাস আর্টেরিওসাস নাকি অলিন্দ। আমরা জানি রুই মাছের মূলত প্রকোষ্ঠ দুইটা, একটা অ্যাট্রিয়াম, একটা হচ্ছে কি ভেন্ট্রিকল, তাই না? এছাড়া একটা উপপ্রকোষ্ঠ রয়েছে, বলো তো উপপ্রকোষ্ঠ কোনটা? উপপ্রকোষ্ঠ হচ্ছে সাইনাস ভেনাসাস, সাইনাস ভেনাসাস। ওকে, আর রুই মাছের একদম ভেন্ট্রিকল থেকে একটা মোচার মতো অংশ বের হয়ে যায়, যেটাকে আমরা বলি বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস। কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে কোন অংশটি নেই? সত্যি কথা বলতে একটা অংশ নেই এর মধ্যে, সে উত্তরটা কোনটা হবে বলো তো? 4-এর 4 উত্তর কি দিচ্ছ? 4-এর 4, তাই না? 4-এর ডি উত্তর, হ্যাঁ 4-এর উত্তরটা বেশিরভাগই দিচ্ছ তোমরা ডি, মানে কোনাস আর্টেরিওসাস নেই। ভেরি গুড, কোনাস আর্টেরিওসাসটা নেই। একটা কথা বলি আর কি, যদি এখানে কোনাস আর্টেরিওসাস না দিয়ে যদি এখানে বলা হতো যে কোনোটিই নয়, সেই ক্ষেত্রে কি হতো জানো? মূলত আমাদের হৃৎপিণ্ডের অংশ হইতেছে দুইটা, অ্যাট্রিয়াম একটা, ভেন্ট্রিকল একটা, আর উপপ্রকোষ্ঠ হচ্ছে একটা সাইনাস ভেনাসাস। তাহলে এইখানে কি আসতো? বালবাস আর্টেরিওসাসটাও কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। মনে রেখো, যদি কোনাস আর্টেরিওসাস না থাকতো সেক্ষেত্রে উত্তরটা দিত তো কিন্তু বালবাস আর্টেরিওসাস। এটা একটু মনে রেখো, তাহলে হবে আর কি ইনশাল্লাহ। 4-এর ডি হাসান উত্তর দিয়েছে, 4-এর ডি। এমএসটি ফারিয়া উত্তর দিয়েছে, জুবাইর উত্তর দিয়েছে 4-এর ডি। ভেরি গুড ভাই, ভেরি গুড। চলো অ্যাবসলিউট রাইট, 4-এর ডি, 4-এর ডি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি আমাদের ঢাবি রিটেনের মধ্যে দেখো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে হাইডার ক্ষেত্রে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য কি? এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, আমরা জানি এপিডার্মিস হচ্ছে বাইরের যে আবরণ, এটা হচ্ছে একটোডার্ম থেকে আসে। কোন ডার্ম? একটোডার্ম থেকে আসে, আমরা তো জানি এটাতে, তাই না? আর যেটা গ্যাস্ট্রোডার্মিস সেটা হচ্ছে ভেতরের লেয়ার থেকে মূলত আসে। আচ্ছা এছাড়াও দেখো এপিডার্মিসের ক্ষেত্রে এখানে অনেক কিছু লেখা রয়েছে। এপিডার্মিসে কি বলেছে? উৎপত্তি এবং অবস্থান ভ্রূণীয় একটোডার্ম থেকে এটা মূলত উৎপাদন হয় এবং দেহের বাইরে থাকে। গ্যাস্ট্রোডার্মিস এটা উৎপাদন হয় কই থেকে? এন্ডোডার্ম থেকে। এখানে দেখো পুষ্টিকোষ, গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে কোনো পুষ্টিকোষ থাকে না। পুষ্টির ব্যাপারটাই হতেছে দেহের ভেতরে হইতে হয়, পুষ্টি দেহের বাইরে হয় না। তাহলে পুষ্টি যদি দেহের ভেতরের দিকে হয় তাহলে পুষ্টিকোষ অর্থাৎ ক্ষণপথযুক্ত কোষ এবং ফ্লাজেলাযুক্ত কোষ এখানে দেখা যায় না, কারণ এপিডার্মিস তো দেহের বাইরের অংশ। তাহলে এই যে ক্ষণপথযুক্ত কোষ বা পুষ্টিকোষ, এই ফ্লাজেলাযুক্ত কোষ সহ এদেরকে দেখা যাবে কোথায় বলতো? গ্যাস্ট্রোডার্মে, কারণ গ্যাস্ট্রোডার্মের ভেতরে আমাদের মূলত পুষ্টি প্রক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। এবারে দেখো কিউটিকল মানে দেহের বাইরে শক্ত একটা আবরণ। যেহেতু দেখো এপিডার্মিস মানে দেহের বাইরের অংশ হাইডার, সেক্ষেত্রে এদের মূলত কিউটিকল থাকবে, আর গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে কোনো কিউটিকল থাকবে না। চলে আসো নিডোসাইট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটু আগে আমরা পড়লাম, এর 5টা পয়েন্ট পড়ছি, তাই না? নিডোসাইটটা থাকবে কোথায়? এপিডার্মিসে। গ্যাস্ট্রোডার্মিসে তার শিকার ধরার কোনো দরকার নেই, তাহলে এটাতে অনুপস্থিত, এটাতে উপস্থিত। জনন অঙ্গ এবং মুকুল। জনন অঙ্গ সেটা তো আমাদের দেহের বাইরের অংশ না, জনন অঙ্গ যেটা, যেমন আমি যদি বলি স্ত্রীদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে, তাহলে একদম জননাঙ্গ বলতে কিছু জিনিস এক্সটার্নাল থাকে, কিছু জিনিস ইন্টারনাল থাকে। এক্সটার্নাল যেটা আমরা বুঝি আর কি, বাইরে থেকে যতটুকু দেখা যায়। তাহলে জননাঙ্গ এবং মুকুল তো ফোটা বাইরে, তাহলে এটা হচ্ছে বাইরে দেখতে পাওয়া যায়। আর এটা কি বলতো? এটা অবশ্য গ্যাস্ট্রোডার্মিসে দেখতে পাওয়া যায় না। ওকে, হ্যাঁ ওকে, ডিএমসি রোল নাম্বার ডার্মিস না ডার্মিশ, আর ঠিক আছে, ওকে ডার্মিশ, ঠিক আছে ডার্মিশ। চলো এটা একটা থাকতে পারে। এরপর আমরা একটু চলে যাই, তারপরেটাতে যাব। দেখো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সিলম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য। চমৎকার একটা কথা বলছে, সিলম এবং কিসের মধ্যে? হিমোসিলের মধ্যে পার্থক্য। ওকে, আমাদের পেজের গ্রুপে একটা দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে ওদেরকে দিয়ে দাও। তাহলে দেখো সিলম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য। এখানে একটা কথা তোমাদের একটু বলি আর কি। দেখো সিলম কিন্তু হয় সবসময় ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে, এবং এটা মূলত মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত, এবং এখানে একটা পর্দা থাকে, সেটা হচ্ছে মূলত কি পর্দা জানো? সেটাকে বলা হয় পেরিটোনিয়াম পর্দা। আচ্ছা তাহলে হিমোসিল কি? এই হিমোসিলটাও মূলত ত্রিস্তরী প্রাণীদের থাকে, এদেরও মেসোডার্ম থেকে আসে, এদের একটা পর্দা থাকে যেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। ক্লিয়ার? তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেটা সিলমে মূলত কোনো রক্ত থাকে না,
সিলোমে থাকে সিলোমিক রস। আর যেটা হিমোসিল, সিল মানে তো আমরা জানি যে গহ্বর, হিম মানে রক্ত, হিম মানে কি রক্ত, তাহলে সেই ক্ষেত্রে হিমোসিল এখানে মূলত যে গহ্বরটা থাকবে সেই গহ্বরে থাকবে রক্ত। তাহলে সিলোমা গহ্বর, হিমোসিলও গহ্বর, বাট হিমোসিলে থাকবে রক্তপূর্ণ গহ্বর, আর সিলোমে কি থাকবে জানো, সিলোমিক রস। এটা রক্ত সংবহনের সাথে কোনো এর নাই আর কি, কানেকশনই নাই আর কি এটাতে। তাহলে চলো সিলোম কি বলেছে, মেসোরাম উদ্ভূত পেরিটোনিয়াম আবরণে পরিবৃত্ত দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী সিলোমিক রসপূর্ণ গহ্বর। তাহলে কোন রসপূর্ণ, সিলোমিক রসপূর্ণ, কার কার মধ্যবর্তী, দেহ প্রাচীর। কোন কোন, দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী। আমি আবারও বললাম কি কি, দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী। ধরে রাখো দেহ প্রাচীর এই যে আমাদের এটা, আর আমাদের পেটের নিচে দিকে গেলে আমরা পৌষ্টিক নালী পাবো। তাহলে দেহ প্রাচীর মানে পেটের চামড়া আর পৌষ্টিক নালীর চামড়ার মধ্যবর্তী একটা জায়গা, যেই জায়গাটাতে পেরিটোনিয়াম পর্দা থাকবে এবং সেটা হচ্ছে সিলোমিক রস দ্বারা পূর্ণ থাকবে। এদের ক্ষেত্রেও সেম, কিন্তু এদের মধ্যবর্তী যে স্পেসটা থাকবে এটা মূলত রক্তপূর্ণ গহ্বর। কি পূর্ণ গহ্বর, রক্তপূর্ণ গহ্বর। কারণ হিম মানে আমরা কি জানি, রক্তের একটা উপাদান মানে রক্ত। এরপর দেখো সিলোম দেহের কোনো অঙ্গ বা উপাঙ্গে প্রসারিত হয় না, আর হিমোসিল সকল অঙ্গ বা প্রত্যঙ্গে প্রসারিত হবে। চলো আসি, দেখো সিলোম রক্ত সংবহনের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে না আমরা জানি, আর হিমোসিল, হিম মানে তো রক্ত না, তাহলে এটা মূলত রক্ত সংবহনের সাথে একটা কানেকশন রাখবে। চলো আসি, দেখো সিলোম পুষ্টি পদার্থ পরিবাহিত করে না। কেন করে না, আরে ভাই পুষ্টি পদার্থ তো পরিবাহিত হয় তো রক্ত দিয়ে। কি দিয়ে হয় বলো তো, পুষ্টি পদার্থ কি দিয়ে পরিবাহিত হয়, রক্ত দিয়ে, তাই না? তাহলে যাদের সাথে কোনো রক্তের সম্পর্কই নাই তাহলে তারা তো কোনো পুষ্টি পদার্থ নিয়ে যাবে না। তাহলে হিমোসিল, হিমোসিল মানে রক্ত থাকবে, তাহলে এরা অবশ্যই পুষ্টি পদার্থ পরিবহনের সাথে জড়িত থাকবে। এখন চলে আসো, সিলোম কাদের থাকতে পারে, সিলোম থাকে সেই আমরা কারা, আমরা হচ্ছে কর্ডাটা। আমরা কারা বলো তো, আমরা হচ্ছে কর্ডাটা। তাহলে মনে রাখতেছে আমাদের কর্ডাটাদের সিলোম থাকে, এবং থাকে কাদের, অ্যানেলিডাদের। এবং একটা জিনিস তো আমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই কর্ডাটা এবং অ্যানেলিডা, কর্ডাটা এবং অ্যানেলিডার ক্ষেত্রে দেখো কর্ডাটাদের যে রেচন একক রয়েছে সেটার নাম কিন্তু নেফ্রন, আর অ্যানেলিডাদের যে রেচন একক রয়েছে সেটাকে তোমরা কিন্তু বলেছিলা নেফ্রিডিয়া পরীক্ষাতে, নেফ্রিডিয়া। তাহলে দেখো অ্যানেলিডাদের ক্ষেত্রে এটা কোন ডিয়া, নেফ্রিডিয়া, আর কর্ডাটাদের ক্ষেত্রে কি আসতো বলতো, নেফ্রন। কর্ডাটাদের ক্ষেত্রে কি আসতো, নেফ্রন। গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, ওকে। আর এটা দেখো এদের কাঁধে থাকবে হিমোসিল, হিমোসিলটা তো স্বাভাবিকভাবেই কিছু পরো বা না পরো আর্থ্রোপোডাতে তো থাকবেই, চোখ বন্ধ করে থাকবে আর কি, রক্তপূর্ণ গহ্বর। তাহলে এটা থাকবে আর্থ্রোপোডা এবং মলাস্কা। মনে রেখেছি কিভাবে, এ এম, আমাদের পিএম থাকে না, ওকে, এটা হচ্ছে এ এম সকাল। এতে কি আর্থ্রোপোডা, আর এমতে কি বলতো, মলাস্কা। এতে আর্থ্রোপোডা আর এমতে কি, মলাস্কা, ওকে। আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি হ্যাঁ চর ডাটা হ্যাঁ চর ডাটা আর কি। চলো এরপরে দেখি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস। চলো এরপরে আমরা একটু দেখি এমসিকিউ, আবার একটু সবাই একটু মনোযোগ দিয়ে একটু দেখো দেখি এমসিকিউটা পারা যায় কিনা। চলো এমসিকিউর ক্ষেত্রে কি বলা হয়েছে, এমসিকিউর ক্ষেত্রে এসেছে ঘাসফড়িং এর দেহের উভয় পার্শ্বে মোট কতটি স্পাইরাকল থাকে। স্পাইরাকল মানে ওই যে শ্বাসরন্ধ্র, উভয় পাশে কিন্তু আমরা জানি উভয় পাশে কতটি কথা বলেছে কিন্তু, ওকে, কতটি স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। দেখি উত্তরটা কে দেয়, 10টি, 20টি, 30টি নাকি 40টি? 10টি, 20টি, 30টি নাকি 40টি? দেখি এটা কি উত্তর দিচ্ছে, আমাদের একটু দেখা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমা মহলদার বলেছে 5-এর খ। ভেরি গুড তোমা মহলদার, অবশ্যই 10 জোড়া মানে 20টা। তাহলে স্পাইরাকল থাকে 10 জোড়া বা 20টা। চলো এরপরে 6 নাম্বারের দিকে চলে আসি। দেখো কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়, কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়? দেখো মুকুলোদ্গম, স্পোরুলেশন, বিভাজন নাকি যৌন জনন? তাহলে দেখি তো উত্তর আমাদের 6-এর উত্তরটা কে দেয়, 6-এর উত্তরটা কে দিচ্ছে? আচ্ছা 6-এর উত্তরটা কে দিচ্ছে, এভাবে লিখো আর কি, বুঝছো? 6-এর ক খ গ ঘ যেটাই আসুক না কেন 6 দিয়ে লিখো, যাতে করে আমরা বুঝতে পারি, নইলে তো বোঝা মুশকিল। কোনটা বলো এটার উত্তর কোনটা হবে? 6-এর উত্তর, 6-এর উত্তর, 6-এর উত্তর গ, ডিএমসি দিয়েছে। 6-এর উত্তর গ, স্পোরুলেশন, রাইট অ্যান্সার ডিএমসি। তারপরে জায়মা চৌধুরী বি উত্তর দিয়েছো। কোনটার উত্তর দিয়েছো আপু? বি, এটা তো বোঝা যাচ্ছে না। ওয়াফা আফিয়া উত্তর দিয়েছে 6-এর সি। ওকে ভেরি গুড।
তোমা মহলদার উত্তর দিয়েছে 6-এর খ। না বাবা, মনে রাখো যে প্রজননের পদ্ধতি নয়, অবশ্য মুকুল উদ্গম হবে। বার্ডিং মানে মুকুল উদ্গম। হাইডার যৌনজননও হইতে পারে, আর হাইডার বিভাজনটা হতেছে একটা গুরুত্বপূর্ণ একটা তাদের প্রজননের মাধ্যম, ওকে, বংশবৃদ্ধির মাধ্যম। স্পোরুলেশন নাই, স্পোরুলেশন নাই। তাহলে এটা উত্তর হবে কি 6-এর গ, 6-এর গ। চলো আসি 7 নাম্বার। দেখো, পতঙ্গের সম্পূর্ণ রূপান্তর নিম্নলিখিত কোন ধাপগুলো দ্বারা গঠিত? এটা চমৎকার একটা প্রশ্ন। পতঙ্গের ক্ষেত্রে কয়েকটা ধাপ থাকে, বুঝছো, লার্ভা থাকে, পিউপা থাকে, তারপর আর বলবো না আর কি, এরপরে পূর্ণাঙ্গ যে দশা সেটা থাকে। বলো তো এটার মধ্যে কোনটা হতে পারে? তোমাদের কি মনে হচ্ছে? 7-এর উত্তর ওয়াফা আফিয়া উত্তর দিচ্ছে 7-এর ডি। হ্যাঁ, 7-এর ডি। আর কে পরশ উত্তর দিচ্ছে 6 গ। ভেরি গুড, ইটস মাহিন শাকিল ভাই, থ্যাংক ইউ মাহিন। খাতুন বলেছে, তারপর বাঁধন দেবনাথ। কিসের খ দিচ্ছ ভাই? উত্তরটা আমাকে বলো। সাকিবুল শান্ত দিয়েছে সি। জায়মা চৌধুরী 6-এর গ। হ্যাঁ, 6-এর রাইট আনসার গ। 7-এর উত্তরটা দাও, 7-এর উত্তরটা দাও। 7-7-7-এর উত্তরটা মূলত হবে ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ পতঙ্গ। তাহলে এটা উত্তর হচ্ছে ঘ, ডিম, ডিমের পরে লার্ভা, লার্ভা থেকে একটু বড় পিউপা, পিউপা থেকে এটা কি হয়? পূর্ণাঙ্গ পতঙ্গ হয়। ওকে, 8-এর উত্তরটার দিকে চলে আসি। দেখো, একটু বলো, হিপনোটক্সিন। তোমরা সবাই জানো হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়? হিপনোটক্সিন এটা কার ভেতরে থাকে? আমরা জানি হিপনোটক্সিন দুইটা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে কি? প্রোটিন। একটা হচ্ছে কি বলতো? প্রোটিন। এবং আরেকটা হচ্ছে কি বলতো? ফেনল, তাই না? এই দুইটা জিনিস মিলে যেটা গঠন হবে সেটাই হচ্ছে আমাদের কি? হিপনোটক্সিন। হিপনো মানেটা কি? হিপনোটাইজ করে ফেলা, মানে ও পাগল, ওকে টোটালি আয়ত্তনে চলে আসা। এটা মূলত থাকে একটা থলের ভেতরে। সেই থলের নামটি কি? নেমাটোসিস্ট। আর নেমাটোসিস্ট হচ্ছে একটা জিনিসের অংশ, সেটা হচ্ছে নিউরোসাইট। তাহলে নিউরোসাইটের ভেতরে যে একটা থলে থাকবে সেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভেতরে যে তরল বিষজাত পদার্থ থাকবে তার নাম হচ্ছে হিপনোটক্সিন। তাহলে রাইট আনসার তোমরা দিয়েছো 8-এর। যারা বি দিয়েছো তাদেরকে কংগ্রাচুলেশনস। দেখে 8-এর বি কারা কারা উত্তর দিয়েছো? 8 বৃষ্টি, 8টা রুহুল আমিন। ওকে, পরশ উত্তর দিয়েছো 7-এর ঘ, 7-এর ঘ। আমি 7-এর ঘ চাই নাই ভাই, 8 চাইছি ভাই। 8 জুবাইর হোসেন উত্তর দিয়েছো, ভেরি গুড। 8-এর বি। উজ্জ্বল উত্তর দিয়েছে 8-এর বি। এরপর মুরসালিনা 8-এর বি, রাইট অ্যান্সার 8-এর বি, অ্যাবসলিউট রাইট, 8-এর বি। অনেকজন তোমরা লাইভে রয়েছো। আমি খুবই সরি যে আমাদের আজকের মানে আমি জানি না তোমাদের ক্লাসটা করতে খুব বেশি একটা ভালো লাগছে না, কারণ ফায়াদ ভাইয়ের এত দামি সেট আপে ক্লাস নিচ্ছ। আমি আজকে আমার ক্লাসরুম থেকে ক্লাস নেওয়ার কারণে লাইটিংয়ে খুব ঝামেলা হচ্ছে আজকে। আমি আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট দিন যদি কখনো তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ হয় বা আসে সেই রকম কোনো অবস্থা, আশা রাখি প্রপার স্টুডিও সেট আপে তোমরা পাবা। আজকে মানে খুবই হ্যাসেল নিয়ে, খুবই মানে আমি জানি না আর কি, একটু কষ্ট করে দেখে নাও, একটু কষ্ট করে দেখে নাও, এতটুকুই বলবো। আচ্ছা, নিউরোসাইট। চলো, লাভ ফ্রম খুলনা মাহিন। ওকে, থ্যাংক ইউ মাহিন ভাই। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। তোমরা বেশ ভালো রেসপন্স করতেছো তো, দারুণ, দুর্দান্ত। চলো ভাই, এই জায়গায় চলে আসি আর একটা পার্থক্যের জন্য। পার্থক্যের জন্য কি বলেছে? মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য। ফার্স্ট অফ অল যদি আমি বলি, মালপিজিয়ান নালিকা এটা থাকে মূলত আর্থ্রোপোডাদের মানে কীট পতঙ্গদের রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আর মালপিজিয়ান বডি, এটা বডি, আমাদের বডি, মানে কাদের ক্ষেত্রে বলতো? করডাটাদের ক্ষেত্রে এটা কাজ করবে। এবং করডাটাদের ক্ষেত্রে কাদের বলতে পারে? মানুষ, গরু, ছাগল ইত্যাদিদের ক্ষেত্রে। ওকে, এইটা। এরপরে দেখো, এদের সংখ্যা থাকে 100টার মতো এবং এটা পেঁচানো। তাহলে মালপিজিয়ান নালিকার সংখ্যা কতটি থাকতে পারে? 100টা। আর আমাদের যেটা মালপিজিয়ান বডি, এই মালপিজিয়ান বডির ক্ষেত্রে দেখো মূলত এদের সংখ্যা থেকে যাবে কত বলতো? কারণ এখানে নিউরন থাকে 20 লক্ষ। কত লক্ষ? 20 লক্ষ। ওকে, বুঝে গেছে? বা 2 মিলিয়ন। ওকে, আর এই মালপিজিয়ান বডিটা মূলত কোথায় অবস্থান করবে? আমাদের বৃক্কের একক নেফ্রনে। কোথায়? একক নেফ্রনে, রাইট? চলো এখানে একটু দেখে ফেলি। ঘাসফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গের নামটা হচ্ছে নালিকা, মালপিজিয়ান নালিকা। মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান বডি। অবস্থান দেখো, প্রাণীর অন্ত্রের প্রাচীরে গুচ্ছাকারে অবস্থান করে। তাহলে দেখো, মালপিজিয়ান নালিকা এটা মূলত অন্ত্রের প্রাচীরে গুচ্ছাকারে অবস্থান করে। আর মালপিজিয়ান বডি এটা মূলত কোথায় অবস্থান করে? বৃক্কের যে একক নেফ্রন তার সাথে অবস্থান করে, নেফ্রনে অবস্থান করে। সংখ্যার দিকে চলে আসি। দেখো 100টি থাকে। আর মানুষের 2 বৃক্ক মেলে কত লক্ষ? 20 লক্ষ বা 2 মিলিয়ন। 20 লক্ষ বা 2 মিলিয়ন। এটা গঠন হচ্ছে সুতার মতো নলাকার এবং এপিথেলিয়াম আবরণ এবং ভিত্তি পর্দা দ্বারা গঠিত। কিছু পারো না পারো, এতটুকু তো বলতে পারো, সুতার মতো
কিসের মতো? সুতার মতো। আর মালপিজিয়ান বডি এখানে কি থাকে বলো তো? বোমায়েন্স ক্যাপসুল। ওই যে দেখো একটা পেয়ালার মতো একটা করে অংশ থাকছে আর কি, তাই না? বোমায়েন্স ক্যাপসুল এখানে থাকে। তাহলে দেখো কি এটা গোলাকার এবং কাপের মতো বোমায়েন্স ক্যাপসুল, এবং দেখো কি গ্লোমেরুলাস দ্বারা গঠিত। কোনটা বোমায়েন্স ক্যাপসুল? বোমায়েন্স ক্যাপসুলটা হচ্ছে এই যে যেটা ক্যাপসুলের মতো অংশ, এটা হচ্ছে বোমায়েন্স ক্যাপসুল। আর এর ভেতরে যে ছোট 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 সূক্ষ্ম নালিকা থাকবে তার নাম হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে মালপিজিয়ান বডি দুটো জিনিস দ্বারা গঠিত। কি কি? কাপের মতো বোমায়েন্স ক্যাপসুল এবং এর ভেতরে যে সূক্ষ্ম জালিকা রয়েছে তাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, এটা দ্বারা গঠিত। এবং দেখো সংযুক্ত কি? এর এক প্রান্ত হিমোসিলে যুক্ত থাকে। হিমোসিল মানে কি? রক্তপূর্ণ গহ্বর, এবং অন্য প্রান্তে অন্ত্রের সাথে যুক্ত থাকে। তাহলে এর একটা প্রান্ত হিমোসিল আর আরেকটা প্রান্ত অন্ত্রের সাথে। আরেকটা প্রান্ত কার সাথে? অন্ত্রের সাথে। অপরপক্ষে মালপিজিয়ান বডি মূলত কার সাথে লেগে থাকবে? ওকে, একদিকে হচ্ছে পেঁচানো নালিকা থাকবে, আরেকদিকে রক্তনালী থাকবে তাদের সাথে। তাহলে দেখো এক প্রান্ত নেফ্রনের প্রক্সিমাল নালিকার সাথে, প্রক্সিমাল নালিকাকে আমরা বলি পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, মানে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটার সাথে যুক্ত থাকবে। আর অন্য প্রান্ত কার সাথে থাকবে? ব্লাড ভেসেলের সাথে থাকবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে রক্তনালীর সাথে থাকবে। একদিকে থাকবে পিসিটি, একদিকে থাকবে ব্লাড ভেসেল। আর এদের ক্ষেত্রে কি বলো? একদিকে থাকবে হিমোসিল, আরেকদিকে থাকবে অন্ত্র, আরেকদিকে থাকবে কি? অন্ত্র। ওকে, চলো তাহলে আমাদের মনে হয় মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য তোমরা পড়ে ফেলছো আর কি। এটাতে পিডিএফ পেয়ে যাবা, খুব দ্রুত তোমরা পিডিএফ পেয়ে যাবা। ওকে, চলো এরপরটার দিকে আমরা একটু চলে যাই, দেখি এমসিকিউ আবার একটা সলভ। কোন উপাঙ্গটি ঘাসফড়িং এর খাদ্য কর্তনে ব্যবহার করে? কোন উপাঙ্গটি ঘাসফড়িং তার খাদ্য কর্তনে কাটাকাটিতে ব্যবহার করে? ল্যাব্রাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল নাকি হাইপোফ্যারিংস? দেখি উত্তরটা কে দেয়। 9 উত্তরটা কি হবে আমাকে একটু দ্রুত জানাও। 9 উত্তরটা কি হবে একটু দ্রুত জানাও। 9 9 9 9 9 9 9 উত্তর কি? তাড়াতাড়ি 9 6 9 6। ওকে, হাগু আর মুতুর মধ্যে আজকে একটা পার্থক্য বলবো, যা সমস্যা নাই আর কি। আমি গতকাল একটা প্রশ্ন করছিলাম কোনটা বেশি ইম্পর্টেন্ট, হাগু নাকি মুতু? তোমরা উত্তর দিয়েছিল হচ্ছে মুতু। অ্যাবসলিউট রাইট অ্যান্সার মুতু আর কি। ওকে, মুতু ডাক্তার হও আর হাগুর ডাক্তার হও, বুঝছো? ডাক্তার হইতে হবে, এই হচ্ছে কথা। মুতুর ডাক্তারদেরও অনেক টাকা, হাগুর ডাক্তারদেরও অনেক টাকা। ডিএমসি 9 এর খ। ভেরি গুড, ম্যান্ডিবল। এই যে দেখো আমাদের ম্যান্ডিবল আছে না, উপরে যে এটা, বুঝছো? উপরে যে এখানে মোচ থাকে না, এটা হচ্ছে ম্যাক্সিলা, কথা শেষ। আর এই যে কথা বলতেছে আ আ আ আ, এই এটা হচ্ছে ম্যান্ডিবল। মাংস টেনে ছিঁড়ে খেয়ে ফেলি আর কি আমরা। তাহলে কর্তনের ক্ষেত্রে কোনটা? ম্যান্ডিবল, কথা শেষ। ওকে, ম্যান্ডিবল। চলে আসো, কোন বাক্যটি সিলম এবং হিমোসিল উভয়ের ক্ষেত্রে সঠিক? দুর্দান্ত একটা প্রশ্ন করছে ঢাবিতে। মাথা ঠান্ডা রাখলে সবকিছু পারবা ভাই। দেখো কোন বাক্যটি সিলম এবং হিমোসিল উভয়ের জন্য সঠিক, এই উত্তরটা দেখি কে দিতে পারে। তার জন্য একটা স্যালুট থাকবে 10-এর। সবার আগে কি উত্তরটা দিতে পারে? 10 দেখি। 10-এর উত্তর লিজা উত্তর দিয়েছে 9 বি। ভেরি গুড লিজা। হৃদয় উত্তর দিয়েছে 9 বি। ভেরি গুড হৃদয়, ভেরি গুড, অ্যাবসলিউট রাইট। বাঁধন দেবনাথ 9 খ। ভেরি গুড। ঐশী উত্তর দিয়েছে 9 বি। জাইমা 9 বি। রাইট অ্যান্সার। আমি 10-এরটা উত্তর দেখতে যাচ্ছি, কে সবার আগে উত্তর দেয়? 10। ডিউতে কোশ্চেন ডিরেক্ট রিপিটেশন না হোক, টপিক সেম থাকে, বুঝছো? প্রশ্নের প্যাটার্ন তো সেম থাকে, প্যাটার্ন ফলো করে তো ডিউ। 10-এর এ ডিএমসি সবার আগে। আচ্ছা, জুবাইরটা উত্তর দিয়েছে, জুবাইর 10-এর এ। তারপর ডিএমসি উত্তর দিয়েছে, ডিএমসি রোল নাম্বার 33, 10-এর এ। তারপর ওয়াফা আফিয়া উত্তর দিয়েছে 10-এর বি। তোমা মাহালদার উত্তর দিয়েছে 10-এর এ। আর কারা বলো দেখি? এনিওয়ান? ইমতিয়াজ 10-এর এ। বাচ্চারা অ্যাবসলিউট রাইট অ্যান্সার। এটা হচ্ছে দেখো উভয় দেহ প্রাচীর এবং পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান। আচ্ছা, উভয় রক্ত সংবহনের সাথে যুক্ত না তো ভাই? যারা মূলত সিলমের সাথে তো কোনো রক্তের সম্পর্কই নাই, তার মানে এটা উভয় রক্ত সংবহনের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে না। চলে আসো, উভয় স্নায়ুতন্ত্রের অংশ। ধুর, কই স্নায়ুতন্ত্র, মানে কই হাগু আর কই মতু, বাদ। চলো, উভয় সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত। না, সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ার কোনো সুযোগই নাই আর কি। সিলম তো সকল উপাঙ্গ পর্যন্ত বিস্তৃত থাকে না, বাট হিমোসিল থাকে। তাহলে একমাত্র রাইট অ্যান্সার হবে ক, 10-এর ক। উভয়ই দেহ প্রাচীর এবং পরিপাক নালীর মধ্যবর্তী ফাঁকা স্থান। কিন্তু পার্থক্য দেখো, পার্থক্যটা হচ্ছে সিলমে থাকে সিলোমিক রস,
সিলোমে থাকে কোন রস? সিলোমিক রস, তাই না? ওকে, আর যেটা হিমোসিল, হিমোসিল, হিম মানে রক্ত, তাহলে এর গহ্বরে থাকে রক্ত। এর গহ্বরে কি থাকে? রক্ত। তাহলে 10-এর উত্তর যারা যারা দিয়েছে তাদেরকে একটা স্যালুট, লাল সালাম। ওকে, লাল সালাম, সেরা ভাই, তোমার সেরা উত্তর দিতেছো ভাই। জায়মা 10-এর ক, খাতুন সবার আগে দিয়েছি ইয়া, ডিএমসি উত্তরটা দিয়েছে, আর কে যেন উত্তর দিল রে এইটা, জুবাইর উত্তর দিয়েছে। ভেরি গুড ভাই, দারুণ। 11-এর উত্তর দিয়েছ জাকিয়া রাশিদ। চলো 11 কি? কোনটি হাইড্রাতে থাকে না? হাইড্রাতে থাকে না কোনটা বলো দেখি? হাইড্রাতে কোনটা থাকে না? মেসোগ্লিয়া, মেসোডাম, নিডোসাইট নাকি সিলেন্টেরন? 11 হাইড্রাতে থাকে না কোনটা ভাই? 11-এর এটা কি উত্তর দিলা? কোন বাঁধন দেবনাথ? হাই রে ভাই, হাই হাই, এটা কি উত্তর দিতেছো এটাতে ভাই? হাইড্রা কয় স্তরী এটা বলো তো? নিডারিয়া পর্ব না? নিডারিয়া পর্ব বলতে দুইটা না, একটা বাইরের স্তর, একটা ভেতরের স্তর। বাইরের স্তরকে অলরেডি পড়ালাম এপিডার্মিস, আর ভেতরের স্তরকে পড়ালাম গ্যাস্ট্রোডার্মিস। আর এদের মাঝখানে তো মেসোডার্ম বলে কোনো কিছুই থাকবে না, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে যেখানে একটা অকোষীয় তরল থাকবে, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। তার মানে কি হাইড্রার তো মেসোগ্লিয়া থাকে। সিলেন্টেরন মানে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, এটা তো নিডারিয়ানদের একদম প্রমিনেন্ট একটা ফিচার, এটাও থাকে। নিডোসাইট, হাইড্রার থাকে, থাকে না কোনটা তাহলে? মেসোডার্ম। রাইট অ্যান্সার 11-এর গ। কি ছাগলামি করলা রে ভাই তোমরা এটা! ছি 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 রে ছি ননি ছি, এটা কোনো কথা না। তোমাদের দুঃখে কষ্টে ঠান্ডা চা খেয়ে নিচ্ছি। নো ওয়ে, নো ওয়ে। 11-এর উত্তর হচ্ছে সি, মেসোডার্ম। চলো 12 নাম্বার। রুই মাছের বর্গের নাম হলো কি? রুই মাছের বর্গের নাম কি? ওকে, বর্গের নামটা কি? এই একটা জিনিস। ওকে, সেপ্রিনিফর্মিস। কি নাম? সেপ্রিনিফর্মিস। 12-এর ক উত্তর কি হবে বলো তো? 12-এর ক। ওকে, ওয়াফাফিয়া ইশা জাহান উত্তর দিয়েছো, ভেরি গুড। চলো আমাদের হয়ে গেছে আর কি, এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি, তাই না? তাসবি উত্তর দিয়েছে 12-এ। সেপ্রিনিফর্মিস একটাই রয়েছে ভাই। চল ভাই চল, এরপরের দিকে চলে যাই, দেখি এরপরের দিকে কি বলেছে। নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। ভাই নিম্ফ মানে তোমাদের মতো নিব্বান নেবে, কথা শেষ। দুনতা নতে নিম্ফ, দুনতা নতে নিব্বান নেবে। আর পূর্ণাঙ্গ তো পূর্ণাঙ্গই। ওকে, তাহলে নিম্ফকে কিভাবে বোঝানো হচ্ছে বলো তো? বাচ্চাকে বোঝানো হচ্ছে। তাহলে নিম্ফ দেখো, ঘাসফড়িংয়ের স্বাধীনজীবী অপরিণত অবস্থার নাম, অপরিণত অবস্থার নাম হচ্ছে নিম্ফ। অপরিণত অবস্থার নামটা কি? নিম্ফ। ওকে, আর ঘাসফড়িংয়ের স্বাধীনজীবী পরিণত অবস্থার নামটা হচ্ছে ইমোগা বা ইমাগো। মূলত ইমাগো, আমি একটু উচ্চারণ করি ইমোগো। ওকে, উচ্চারণ দ্বারা হচ্ছে ইমাগো, আমি উচ্চারণ করতে ভালোবাসি ইমোগো, ভাল লাগে শুনতে। এরপরে দেখো, অবশ্যই বাচ্চা তো ছোট হবে, তোমাদের মধ্যে ছোট্ট বাচ্চা, এটা হবে কি? বড়। এর কালার কি হবে? ফ্যাকাশে। আর এর কালার কি হবে? ঘাসফড়িং, ঘাস খেয়ে সবুজ হয়ে গিয়েছে। প্রজনন, বাচ্চা মানুষ প্রজনন তো করতে পারবে না এটা, আর এটা সম্পূর্ণ এবং বিকশিত। খেয়াল করে দেখো, বহুবার খোলস মোচন হয় বা মল্টিং হয়, আর যেটা পূর্ণাঙ্গ হয়ে গেছে তো আকারে বাড়বে না, ওই জন্য আর কোনো মল্টিং হয় না। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ঘাসফড়িংয়ে ইন টোটাল মল্টিং হয় কতবার? 3 বার, 4 বার নাকি 5 বার? তাহলে ঘাসফড়িংয়ের ইন টোটাল মোল্টিং হয় কতবার? 3 বার, 4 বার নাকি 5 বার? আমাকে একটা উত্তর দাও তো বাবা, দেখি আমি একটু। হ্যাঁ, নিব্বান নিব্বি মানে হইতেছে ঘাসফড়িংয়ের বাচ্চা। নিব্বান নিব্বি মানে হইতেছে ঘাসফড়িংয়ের বাচ্চা ভাই। আসো 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 আসো। আরে ওয়াও, ওয়াফিয়া আফিয়া, তুমি দারুণ উত্তর দিচ্ছ আপু। 5টা, ভেরি গুড। ওরা মনে করো যে হাগুটাগু কইরা 5 বার পরিষ্কার হয়ে যায়। কয়বার? 5 বার পরিষ্কার হয়, মানে ওই হাগুটাগু করে পরিষ্কারকে বলা হচ্ছে মল্টিং। তাহলে এটা হইতেছে মূলত মল্টিং হয় 5 বার। জুবাইর হোসেন, তোমা মহলদার উত্তর দিয়েছো, ভেরি গুড। নাজমুস সাকিব উত্তর দিয়েছো 5 বার। রাইট অ্যান্সার ভাই, অ্যাবসলিউট রাইট। চলো চলো চলো, চালিয়ে আবার শুরু করি, দেখি এইটা কি উত্তরটা দেয়। আমাদের হাইডার একদম দুর্দান্তভাবে তোমাদের সিকিউ এবং এমসিকিউ সব কিছু সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। হাইডার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? প্রথম দিনেই পড়াইছি, প্রথম দিন তো না, প্রথম স্লাইডেই পড়াইছি। দ্রুত গতি কোনটা? ডিগবাজি, ভাষা, অ্যামিবয়েড নাকি হামাগুড়ি? লাগা ডিগবাজি। দেখি উত্তরটা কে দেয়, উত্তরটা কে দেয়?
কিরে বাবা উত্তরটা দে তাড়াতাড়ি দে। জুবাইর হচ্ছে 13 বি, রাইট। জুবাইর লাগা ডিগবাজি ভাই, ডিগবাজির উপরে ডিগবাজি হবে। রাইট অ্যান্সার হতেছে দ্রুত গতি চলন হতেছে সমারসল্টিং বা ডিগবাজি। আর সমারসল্টিং বা ডিগবাজিতে কয়টা লুপ? 2টি লুপ। আবারও বলো কয়টা লুপ? 2টা লুপ। একসাথে বলো কয়টা লুপ? 2টা লুপ। ওকে, হিমোসিল কোন প্রাণীতে দেখা যায়? হিমোসিল, এই যে দেখো হিমোসিল মানে রক্তের গহ্বর। রক্তের গহ্বর তো 2টা জায়গাতে দেখা যায় না রে পাগলা। একটা দেখা যায় না কি, একটা হচ্ছে কর্ডাটা এবং আরেকটা হচ্ছে কি আমাদের অ্যানিলিডা। তাহলে দেখা যায় কোথায়? দেখা যায় হতেছে এ আর এম। এ মানে হচ্ছে আর্থ্রোপোডা, এম মানে মলাস্কা। তাহলে বলো হিমোসিল দেখা যায় কোথায়? এম। আবারও বললাম কোথায়? এম। এ ফর আর্থ্রোপোডা আর এম ফর মলাস্কা। তাহলে আর্থ্রোপোডার মধ্যে কারা কারা পড়বে? এই যে পেয়ে গেছি ঘাসফড়িং। তাহলে 14 উত্তর কি? 14 উত্তর 14 হাগুনে গল্প হবে। হাগু ছাড়া জীবন অচল। হাগুনে প্রচুর। এই ফাহাদ ভাইয়ের সাথে থাকতে থাকতে ভাই তোরা না আমারেও হাগু বানায় ফেলতেছিস দিন দিন। কি একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে বলতো। সঙ্গদোষে লোহা ভাসে। নষ্ট হয়ে গেলাম আমি, ফাহাদ ভাই নষ্ট করে দিলাম আমারে। 14 ক উত্তর, ভেরি গুড ঘাসফড়িং, রাইট অ্যান্সার ঘাসফড়িং। এখানে যদি মলাস্কার পর্বের কোনো কিছু থাকতো সেটা কিন্তু হয়ে যেত আর কি। ওকে, আচ্ছা চলো, শামুক যদি থাকতো তাহলে কিন্তু হয়ে যেত। অ্যালারি পেশি, চমৎকার একটা কথা। অ্যালারি পেশি টেনে রাখে। অ্যালারি পেশি কোন অঙ্গকে 4 দিক থেকে টেনে রাখে বলো তো? 15 উত্তর কি? পৌষ্টিক নালী, ট্রাকিয়া, হৃৎপিণ্ড নাকি মালপিঝান নালিকা? অ্যালারি পেশি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে 2001 এবং 2 সালে আসা প্রশ্ন। অ্যালারি পেশি কাকে করে রাখে বলো? কাকে টেনে রাখে? 15 নাম্বার। 14 উত্তর এখন চাচ্ছি না, 15 বি উত্তরটা সবার আগে কে দিয়েছে? প্রীতি উত্তর দিয়েছে, ভেরি গুড প্রীতি। বাঁধন দেবনাথ উত্তর দিয়েছ তার আগে একটা 14টা। লামিয়া উত্তর দিয়েছে 15 বি, ভেরি গুড লামিয়া। লিজা উত্তর দিয়েছে 14 রে। টিং 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 লা লা লা। লামিয়া 16 কোনটা দিছো রে বাবা? লামিয়া উত্তর দিয়েছো 16 ডি। ও বাবা, তুমি তো আগে দিয়ে দিচ্ছ আর কি। 15 উত্তরটা দাও ভাই। 15 উত্তরটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে 4 দিক থেকে টেনে রাখে, একদম কোথাও যেতে দেবে না, সেটা হচ্ছে অ্যালারি পেশি। চলো 16 নাম্বার কি? এটাই লাস্ট প্রশ্ন হাইডা থেকে বা আমাদের প্রাণী পরিচিতি থেকে। নিচের কোনটি হাইডাতে নিডোব্লাস্ট বহন করে না? নিচের কোনটি হাইডার নিডোব্লাস্ট বহন করে না? ওকে, মানে নিডোব্লাস্টে আর ধরে রাখো কি নাই ধরনের, নিচের কোনটি হাইডাতে নিডোব্লাস্ট বহন করে না? তার মানেটা কি জানো? নিচের এই সকল জায়গার কোনটাতে নিডোব্লাস্ট থাকে না? এখানে তো অনেকগুলো জায়গার নাম দিচ্ছে। হাইপোস্টম মানে মুখের কাছাকাছি থাকে, এপিডার্মিস, কোর্সিকা, পাদচাতকি। এর কোন জায়গাতে? প্রশ্নটাতে একটু ঝামেলা রয়েছে। কোন জায়গাটাতে মূলত নিডোব্লাস্ট থাকে না, মানে অনুপস্থিত? কোন জায়গায় বলো? 16 ভেরি গুড। তোমা অনেক ভালো উত্তর দিয়েছ। আজমাউল হক উত্তর দিয়েছে 15 বি, 16 ডি। হ্যাঁ রাইট ভাই। পাদচাতকিতে ওকে, পাদচাতকিতে কোনো ধরনের নিডোব্লাস্ট বলো, নেমাটোসিস্ট বলো, নিডোসাইড বলো কিছুই থাকে না পাদচাতকিতে। রাইট অ্যান্সার এইটা। সো আমাদের মোটামুটি এই যে প্রাণী পরিচিতি থেকে এই এমসিকিউ এবং সিকিউগুলো যে সলভ করলাম, বিশ্বাস করো তোমরা, আমি বিশ্বাস রাখি যেহেতু নিচে খেটে খেটে বানাইছে এগুলা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসা উচিত, এই প্রশ্নগুলো আসা উচিত, কারণ এদের প্রত্যেকটাতে 4টা বা 5টা করে বৈশিষ্ট্য রয়েছে। একই সাথে তারা ইম্পর্টেন্ট, যেগুলোর থেকে কিন্তু আবার এমসিকিউ অনেকগুলো বের করা যায়। 16 ডি। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই। কোথায় যাব? আমরা চলে যাব নতুন আর একটা অধ্যায় আর কি। দেখি, এই যে পরিপাকে চলে এসেছি আমরা। ওকে, পরিপাক হলে তো মোটামুটি আমাদের শেষ। আচ্ছা আমাকে একটু জানাও তো, মানে অ্যাকচুয়ালি আমি তো তোমাদের সাথে ওই ধরনের টাইম নিচ্ছি না, ফান বা আউটসাইড কোনো গল্প করা হচ্ছে না। মোটামুটি কি ক্লাস একটা তো পাঠ শেষ করে ফেললাম। তোমরা সত্যি কথা বলতে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি স্ট্যাটিক রয়েছে আর কি। 40, 50, 40, 50, 55 এর মধ্যে ঘুরতেছে সব কিছু আর কি এটাতে। সো ক্লাস কি এভাবেই কি আমরা কন্টিনিউ করব, নাকি আরেকটু স্লোতে অথবা আরেকটু ফাস্টে? তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাতে পারো। স্বাভাবিকভাবেই ফাহাদ ভাইয়ের প্ল্যাটফর্মের ক্লাস তাকে ছাড়া তো জমবেই না, আমি এজ এ গেস্ট হিসেবে আসছি। দেখো তোমাদের যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটুকু দেওয়ার আর কি। আমাকে যদি একটু জানাতে আর কি তোমরা। আচ্ছা ডিএমসি, তোমার ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ। তোমার ইশরাত বলেছে সেটা থ্যাংক ইউ, ডিএমসি বলেছে ঠিক আছে, ওকে।
তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে না, বাচ্চা কাচ্চারা একটু যাক রে ভাই, এই জায়গায় মানে বসের গ্রুপে পেজে ক্লাস নিয়ে যে পোলাপান তোমরা যে একটু শুনতেছো, এটা তো বহুত কিছু রে বাবা। উজ্জ্বল কন্টিনিউ করেন, থ্যাংক ইউ ভাই। ওকে, ঐশী আরও ফার্স্ট। ঐশী এমনি তো অনেক টানতেছে আপু, আর কত টানবো বলো এটা থেকে? আচ্ছা, তারপরে চেষ্টা করবো আর কি। নাও, এটা আমাদের ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। প্রীতি বলেছে আরও ফার্স্ট, চেষ্টা করতেছি। ঠিক আছে ভাইয়া, এমনি করে চালান। তাসবি বলেছে, চলো তাহলে আমরা টাইম ওয়েস্ট না করি। জাকির রাশিদ বলেছে ঠিক আছে চলো। আমি তোমাদের এখান থেকে মাত্র একটা প্রশ্ন আসে আর কি, বুঝছো? সেটা হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রের সাথে যুক্ত 5টি হরমোনের নাম লেখো এবং তাদের কাজ লেখো, তারা কিভাবে কি করে। এ বাদে আর কোনো প্রশ্ন আসে না রিটেনের জন্য ঢাবিতে, বাট আমরা প্রায় 6টা মতো প্রশ্ন সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও এই প্রশ্নগুলো সলভ করলে দেখবে তুমি এমসিকিউ বেশ ভালো একটা সাপোর্ট পাবা আর কি তুমি। চলো ভাই, ওকে যাই আর কি। দেখো, এটা আসছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর, দেখো 24-25 সেশনে। মানুষের খাদ্য পরিপাকে সহায়তাকারী 5টি হরমোনের প্রধান কাজ লিখো। ফার্স্ট অফ অল 5টা হরমোনের নাম। 5টা হরমোনের নাম প্রথমেই যে জায়গাটাতে আসবে সেটা হচ্ছে, দেখো লেখা হচ্ছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্ট্যাটিন। ভাই এই 4টার নাম একটু ভুল করিস না ভাই প্লিজ। গ্যাস্ট্রিন, ওকে, এরপরে কি সিক্রেটিন। মনে রাখবা সিক্রেটিন হরমোন সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন। আবারও বলো, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সিক্রেটিন। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সিক্রেটিন। চলে আসো কোলেসিস্টোকাইনিন। বাচ্চারা, কোলেসিস্টোকাইনিন কথার মানে কি বোঝাচ্ছে জানো? কোলে। ওকে, মানে ওই যে পিত্তথলি রিলেটেড যা কিছু আছে সেটাকে মূলত কোলেসিস্টোকাইনিন বোঝাচ্ছে। এবং এই কোলেসিস্টোকাইনিন একই সাথে 2টা জায়গাতে কাজ করবে ভাই। একটা হচ্ছে প্যানক্রিয়াসে কাজ করবে, আর একটা কাজ করবে কোথায়? পিত্তথলিতে। যেহেতু এটা প্যানক্রিয়াসেও কাজ করে কোলেসিস্টোকাইনিন, দ্যাটস এটার আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। তাহলে কোলেসিস্টোকাইনিনের যদি আমি একটা আরেকটা নাম লিখি, সেটা হচ্ছে কি নাম বলো তো? প্যানক্রিওজাইমিন। তাহলে বলো, কোলেসিস্টোকাইনিন কয়টা জায়গায় কাজ করবে? কোলে মানে হচ্ছে পিত্তথলি, কোলে মানে কি? পিত্তথলি। তাহলে পিত্তথলিতে এটা কাজ করবে। যেহেতু অপর নাম প্যানক্রিওজাইমিন, মানে প্যানক্রিয়াসেও কাজ করবে। ওকে, এরপর দেখো সোমাটোস্ট্যাটিন। মনে রাখবা, যেখানে তুমি সোমাটোস্ট্যাটিন পাবা, এর কাজই হতেছে সবারে বাধা দেওয়া। সোমাটোস্ট্যাটিনের কাজই হতেছে সবারই বাধা দেওয়া। এবারটা আলফা কোষেরও বাধা দিবে, এবারটা বিটা কোষেরও বাধা দেবে। সব জায়গার কাজই হতেছে ওর নিঃসরণ কমাই দিবে, সকল জায়গায় নিঃসরণ কমাই দিবে। চলো আমরা একটু পড়ে ফেলি। দেখো, গ্যাস্ট্রিন এটি এই সেলের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং অন্ন নালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের পরিবেশ সৃষ্টি করে। কারণ গ্যাস্ট্রো কথাটা বলতে আমরা বুঝি মূলত পাকস্থলী। তাহলে বলো, গ্যাস্ট্রিন হরমোন এটা মূলত আসে কই থেকে? পাকস্থলী জি সেল থেকে। জি ফর গ্যাস্ট্রিন, ওকে, তাহলে জি সেল। কোন সেল? জি সেল। চলো, সিক্রেটিন কথাটার সাথেই জড়িত রয়েছে সিক্রেশন। তাহলে এই সিক্রেশনটা বিভিন্ন জিনিসের হইতে পারে। সিক্রেশনটা কি? অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসরণে সহায়তা করবে। তাহলে দেখো, সিক্রেটিন কিন্তু এর প্রভাব কিন্তু পজিটিভ, আর সোমাটোস্ট্যাটিনের প্রভাব হইতেছে নেগেটিভ। মাথায় রাখো, সিক্রেটিন সিক্রেশনে সহায়তা করবে, অগ্নাশয় রস ক্ষরণে সহায়তা করবে, আর এর উল্টা দিকে কাজ করবে, ব্যাসনোপ্যাথিকে কাজ করবে সোমাটোস্ট্যাটিন। এবারটা কাজ হইতেছে সবার ক্ষরণকে কমায় দেওয়া, সেটা হোক পাকস্থলী রসক্ষরণ, সেটা হোক অগ্নাশয় রসক্ষরণ। ওকে, চলো, কোলেসিস্টোকাইনিনের যেহেতু অপর নাম প্যানক্রিওজাইমিন, মানে এটা কাজ করবে কোথায় বলো তো? কাজ করবে অগ্নাশয়ে। তাহলে অগ্নাশয়ের বৃদ্ধি বিকাশ এবং অগ্নাশয়ের রসক্ষরণকে এটা উদ্দীপ্ত করবে, মানে রসক্ষরণকে বাড়াই দিবে। সোমাটোস্ট্যাটিন সবার ক্ষরণকে কমাই দিবে। দেখো কি, এই হরমোনটি পাকস্থলীর রসক্ষরণ এবং অগ্নাশয়ের রসক্ষরণকে সবারটাকে কমাবে। চলে আসো এন্টেরোকাইনিন। চমৎকার একটা কথা, এন্টারো শব্দের অর্থ পরিপাকতন্ত্র। মূলত এন্টারোকে বলতে আমরা বোঝাবো সেই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রকে মূলত বোঝায় এন্টেরোকাইনিন। তাহলে এন্টেরোকাইনিনটা মূলত আসবে কই থেকে? মূলত আসবে ক্ষুদ্রান্ত থেকে। কই থেকে আসবে? ক্ষুদ্রান্ত থেকে। এর প্রভাবে ইলিয়ামের প্রাচীর, ক্ষুদ্রান্তের যে অংশ আর কি, ওকে, ক্ষুদ্রান্তের যে অংশ আমাদের, ওকে, তাহলে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্তরিক গ্রন্থি থেকে মল্টেজ, যে কোনো শব্দের শেষে এস থাকলে সেটা আমাদের কি হবে বলতো? এনজাইম, সুক্রেজ এনজাইম, ইনভার্টেজ এনজাইম, ল্যাকটেজ এনজাইম ইত্যাদি এনজাইম নিঃসরণ করে। তাহলে দেখো কি কি নাম বলছি, সবচেয়ে সহজ, আমার সাথে সাথে বলো। প্রথমটা কি? গ্যাস্ট্রিন। এরপরে কি? সিক্রেটিন। তারপরে কি? কোলেসিস্টোকাইনিন। যেহেতু প্যানক্রিয়াসে কাজ করে, অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কোনটা? সিক্রেটিন। সোমাটোস্ট্যাটিন, এর বেটা কাজই হচ্ছে সবার ক্ষরণকে কমাই দেওয়া।
তার মানে কি এটা পাকস্থলী ক্ষরণকে কমায় দিতে পারে, আবার কার ক্ষরণকে কমায় দিতে পারে, অগ্নাশয় রস ক্ষরণকে কমায় দিতে পারে। আর এন্টারোকাইনিন, এন্টারো মানে পরিপাক নালী, মূলত ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রকে বোঝায়, বাট ক্ষুদ্রান্ত থেকে সবকিছু বেশি নিঃসৃত হয়। দ্যাটস ওয়াই এন্টারোকাইনিন মূলত এই হরমোনটা ক্ষরণ হয় ক্ষুদ্রান্ত থেকে। ক্ষুদ্রান্তের কোন অংশ থেকে? ডিউডেনাম, জেজুনাম নাকি ইলিয়াম? রাইট অ্যান্সার হবে ইলিয়াম থেকে। কই থেকে? ইলিয়াম থেকে। কি কি? সুক্রেস, মল্টেস, ইনভার্টেস, ল্যাকটেস ইত্যাদি এনজাইম। আশা রাখি জিনিসটা তোমাদের কাজে লাগবে আর কি এটাতে। এছাড়াও তুমি আরো অনেক ধরনের এনজাইম তুমি পড়তেই পারো আর কি। ওকে, ডিউক্রাইনিন, ভিল্লিকাইনিন, ওকে, পেপটাইড ওয়াই ওয়াই, অনেক ধরনের রয়েছে আর কি এটাতে। চলো এরপরের দিকে আমি একটু যাই। পাকস্থলীর অংশ কি কি? এই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে আসার মতো একটা চমৎকার একটা প্রশ্ন। পাকস্থলীর অংশ কি কি, যেহেতু অনেক কয়টা প্রশ্ন লেখা যাবে আর কি। ছবি ড্র যদি করতে পারো ভালো, না করতে পারে নাই। পাকস্থলীর অংশ হচ্ছে মূলত 5টা। এই যে দেখো এই অংশটুকু, এই অংশটাকে বলা হচ্ছে ফান্ডাস। কি বলা হচ্ছে? ফান্ডাস। ওকে, এরপরে এটা হচ্ছে বড় বাঘ, এটা হচ্ছে ছোট বাঘ। এরপরে দেখো এই জায়গাটাতে কি থাকবে? পাইলোরাস। কি থাকবে? মূলত পাইলোরাস। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস থাকবে, দেখো লেখা রয়েছে কার্ডিয়া। কি লেখা রয়েছে? কার্ডিয়া। কেন কার্ডিয়া? কারণ এই জায়গাটাতে হৃৎপিণ্ডের খুবই কাছে, হৃৎপিণ্ডের খুবই কাছে থাকে। রাইট, তাহলে চলো ফার্স্ট অফ অল কার্ডিয়া। ফার্স্ট অফ অল কি? কার্ডিয়া। এই অংশে অন্ননালী উন্মুক্ত হয়। যে অংশে কি কথা বলেছে? যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তার নাম হচ্ছে কার্ডিয়া। এটি কার্ডিয়াক স্ফিংটারে পেশি বলয় ধারণ করে থাকে। কেন কার্ডিয়াক নামটা দিল? এ তো কার্ডিয়ার কোনো অংশই না, তারপরেও কেন কার্ডিয়াক নামটা দিল? কার্ডিয়া নামটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই জায়গায় হৃৎপিণ্ডের খুবই ক্লোজ অ্যাটাচমেন্টে থাকে তারা। তাহলে দেখো এটি কার্ডিয়াক স্ফিংটার নামক পেশি বলয় ধারণ করে থাকে। গুরুত্বপূর্ণ জিনিস। এরপর দিকে চলে আসে ফান্ডাস। কোথায় চলে আসবো? ফান্ডাস। ফান্ডাসটা কি জিনিস বাবা জানো? গম্বুজের মতো যেটা হয়ে থাকে, এই যে দেখো গম্বুজের মতো যেটা হয়ে থাকে এর নাম ফান্ডাস। আর সকল গ্যাস তো আমরা জানি ওই গম্বুজের জায়গায় যে জমবে, তাহলে ফান্ডাসে মূলত কি হয়? এখানে মূলত গ্যাস জমা হয়। ফান্ডাসে মূলত কি হয়? গ্যাস জমা হয় ফান্ডাসে। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে আসি। দেখো লেখা হচ্ছে দেহ বা কর্পাস। দেহ বা কর্পাস। দেখো এটি হচ্ছে পাকস্থলীর প্রধান অংশ, এই যে এটা দেহ বা কর্পাস। রাইট, এরপরে চলে আসে এটা বাংলা একটু লিখতে ভুল গেছে, অ্যান্ড্রাম হবে কি? মূলত অ্যান্ট্রাম। এটি মূলত যেই দেহ অংশ রয়েছে বা কর্পাসের অংশ রয়েছে তার একটু বাঁকানো অংশ, এই যে একটু বাঁকানো অংশ, অর্থাৎ পাইলোরাস এবং দেহের মাঝখানে অংশটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। পাইলোরাস এবং দেহের মাঝখানে অংশের নামটা কি বলতো? অ্যান্ট্রাম। তাহলে দেখো কি, এটি কর্পাসের নিচের বাঁকা অংশ, অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে। চলে আসো পাইলোরাস। এখানে একটা স্ফিংটার থাকে, জাস্ট এখানে যেরকম কার্ডিয়াক স্ফিংটার, এখানে থাকে পাইলোরাস বা পাইলোরিক স্ফিংটার। এ কি করে? যাতে পাকস্থলী থেকে খাবার একবারে বের না হয়ে যায়। তাহলে পাকস্থলীতে স্ফিংটার দুইটা, উপরে কার্ডিয়াক স্ফিংটার, নিচে হচ্ছে পাইলোরিক স্ফিংটার। রাইট, তাহলে 5টা অংশ কার্ডিয়া, ফান্ডাস, দেহ বা কর্পাস, অ্যান্ট্রাম, নট অ্যান্ড্রাম না, অ্যান্ট্রাম এবং পাইলোরাস এবং কি? পাইলোরাস। এবং এখানে যে একটা স্ফিংটার থাকে তার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার। চলো এরপরের দিকে আমরা একটু যাই, দেখি এরপর আমাদের কি বলা হয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ। চলো দেখি ভাই এমসিকিউ গুলো আমরা একটু সলভ করতে পারি কিনা, দেখি আমাদের একটু মনে আছে কিনা, ট্রাই করে দেখি তো। উইসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? খুবই সহজ একটা প্রশ্ন, দেখো 24-25 সেশনে দিয়েছে। উইসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? এটা সবাই তোমরা জানো, উইসাং নালী, চিংচং নালী। ওকে, সেটা হচ্ছে ফুসফুস, কোলন, যকৃৎ নাকি অগ্নাশয়? উত্তরটা কে সবার আগে দেয় দেখি আর কি আমার। তোমা 1-এর 4, ভেরি গুড ভেরি গুড। তোমা উত্তর দিয়েছে 1-এর 4। তোমা অনেক মজা করে ক্লাস করতেছে আজকে। শিশির সরকার 1-এর 4, ভেরি গুড শিশির, অ্যাবসলিউট রাইট। ওয়াফা উত্তর দিয়েছে 1-এর ডি, রাইট অ্যান্সার। হ্যাঁ, আমি আর নিয়ে নিচ্ছি 1-এর ডি, অর্থাৎ অগ্নাশয় থেকে। উইসাং নালী হচ্ছে অগ্নাশয় থেকে। 2 নম্বর উত্তর দাও, নিচের কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে না? আমিষ পরিপাকে সহায়তা করে না। ওকে, রেনিন, ট্রিপসিন, লাইপেজ, পেপসিন। নিচের কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে না? বলো তো কোনটা করে না? আমরা সবাই জানি এইখানে দেখো পেপসিন পাকস্থলী থেকে খরিত হয়, যেটা কিনা আমিষ পরিপাকে সহায়তা করে। ট্রিপসিন এটা মূলত কি? আমাদের অগ্নাশয় ক্ষুদ্রান্ত্রের অংশ থেকে আসে, যেটা কিনা আমিষ পরিপাকে সহায়তা করে। রেনিন দুগ্ধ আমিষ পরিপাকে সহায়তা করে, তাহলে করে না তো একটা, সেটা হচ্ছে লাইপেজ। রাইট অ্যান্সার হবে 2-এর খ। ইয়েস, ওয়াইফাই উত্তর দিয়েছে 2-এর বি, ঐশী উত্তর দিয়েছে 1-এর ডি। হ্যাঁ ঐশী ঠিক আছে, 1-এর ডি। প্রীতি উত্তর দিয়েছে 1-এর ডি। এত পরে কেন? রশিদ উত্তর দিয়েছে 2-এর ডি। কেন ভাই 2-এর ডি তো না, 2-এর বি হবে, 2-এর বি হবে, এটা 2-এর বি হবে। হ্যাঁ, শিশির সরকার উত্তর দিয়েছে 2-এর বি, রাইট অ্যান্সার লাইপেজ। চলো, কোন এনজাইম স্নেহজাতীয় খাদ্যকে পরিপাক করে? স্নেহজাতীয় খাদ্যকে পরিপাক করে, এটা তো পারা উচিত, সহজ, ওইটা থেকে এটা পারা যাবে। দেখো অ্যামাইলেজ, অ্যামাইলেজ, অ্যামাইলেজ
ওই অ্যামাইলোজের সাথে মিল, মানে শর্করা, উত্তর হবে না। মল্টেজ মানে মল্টোজকে ভেঙে ফেলে, এটাও হবে না। পেপসিন পাকস্থলী থেকে আসে, যেটা কিনা আমাদের কি বলতো আমিষকে ভেঙে ফেলে, তাহলে একটা উত্তর হচ্ছে লাইপেজ। কি লাইপেজ? লাইপেজ এটা, ওকে। আন্তরিক লাইপেজ হোক বা যেটাই হোক না কেন, এটা হচ্ছে স্নেহজাত খাবারকে ভেঙে ফেলে। 3-এর ক, 3-এর ক। তমা হালদার উত্তর দিয়েছে, ডিএমসি উত্তর দিয়েছে 3-এর ক, রিফাত হোসেন উত্তর দিয়েছে 3-এর ক। অ্যাবসলিউট রাইট। চলো এরপরে চলে আসো কাফার সেল বা কুফার সেল, যেটাই বলি না কেন, কাফার সেল বা কুফার সেল কোন অঙ্গে থাকে? এই কাফার সেল বা কুফার সেল যেটা, এটা কিন্তু ম্যাক্রোফেজের মতো কাজ করে। কিসের মতো কাজ করবে বলো তো? ম্যাক্রোফেজের মতো কাজ করবে, এবং এটা ফ্যাগোসাইটোসিসের সহায়তা করে। যকৃতের ভেতরে যদি কোনো জীবাণু থাকে সেটাকে খেয়ে ফেলতে সহায়তা করে। তাহলে রাইট অ্যান্সার হবে কি বলতো? যকৃৎ। তাহলে এটা হচ্ছে 4-এর খ উত্তর। 4-এর কি উত্তর? খ। ওকে, জুবাইর উত্তর দিয়েছে, জাকির রাশিদ 4-এর বি, শিশির, রিফাত হোসেন 4-এর বি। হ্যাঁ রাইট অ্যান্সার ভাই, 4-এর বি। তোমা হালদার 4-এর বি। রাইট, অ্যাবসলিউট রাইট। ইউ আর ডুইং ওয়েল অল দ্য বয়েজ অ্যান্ড গার্লস। চলো এরপরে দিকে চলে যায়। ইশরাত জাহান 3-এর এ। ইশরাত অনেক লেট। চলো এরপরে আমাদের কি বলেছে? পাকস্থলী নিজেই পরিপাক হয় না কেন? পাকস্থলী নিজেই পরিপাক হয় না কেন? আচ্ছা আমাকে একটু সময় দাও আর কি। আচ্ছা আমি অনেক গরম লাগে আর কি, আমি এটা একটু রাখলাম, আমি শুধু এটা একটু চেঞ্জ করে নিই। না শেষ না, গরম লাগে এটাতে। শেষ আর হচ্ছে কোথায় বলো তো? হ্যাঁ আসো, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু সত্যি আসার মতো, তাই না? কারণ 5টা পয়েন্ট লেখা রয়েছে বইয়ে, এবং এত চমৎকার একটা খ নাম্বারের প্রশ্ন তোমরা সবাই জানো। পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা কেন পরিপাক হয় না? ফার্স্ট অফ অল কি কারণগুলো বলো? ফার্স্ট অফ অল কারণগুলো হচ্ছে যে পাকস্থলীতে বাইকার্বনেট ক্ষরিত হয়। এই বাইকার্বনেট ক্ষরিত হলে এটা অ্যাসিড এবং ক্ষারকে প্রশমিত করে দেয়। 1 নাম্বার, পাকস্থলী যে মিউকোসার কোষগুলো রয়েছে তারা খুবই ঘন সন্নিবেশিত, যার কারণে অ্যাসিড এটাকে ভেদ করতে পারে না, ফলে ক্ষতি হয় না। আবার কি, পাকস্থলীর প্রাচীর থেকে সবসময় মিউকাস ক্ষরণ হয়। এই মিউকাস ক্ষরণের কারণে পাকস্থলীর প্রাচীরটা কি থাকে বলতো? পিচ্ছিল থাকে, অ্যাসিড ক্ষতি করতে পারে না। 4 নাম্বার পয়েন্ট কি, যেই এনজাইমগুলো খারাপ রয়েছে তারা তো একদম সরাসরি অ্যাক্টিভ রূপে ক্ষরণ হয় না, তারা ক্ষরিত হয় ইনঅ্যাক্টিভ রূপে। যেমন পেপসিনোজেন রূপে ক্ষরিত হয়, যেটা কিনা পরবর্তীতে পেপসিনে পরিণত হয়। ট্রিপসিনোজেন রূপে ক্ষরিত হয়, যদিও বা ট্রিপসিন এখানে আসবে না আর কি, ট্রিপসিন আসবে আমাদের ক্ষুদ্রান্তের পাটে গিয়ে অগ্নাশয় থেকে এটাতে, তাই না? তাহলে এই কারণগুলো মূলত প্রধান কারণ। তাহলে দেখো পাকস্থলীর অন্তর্গাত্র থেকে নিঃসৃত পুরো মিউকাস স্তর, কি মিউকাস স্তর এই সেলের আক্রমণ রোধ করে, ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে মিউকাস স্তর এই সেলের আক্রমণকে রোধ করে। পাকস্থলীর অন্তর্গাত্র থেকে ক্ষরিত দেখো বাইকার্বনেট, যেহেতু এটা বাইকার্বনেট, এটা এই সেলকে কি করে? প্রশমিত করে। এনজাইম পেপসিন প্রথমে কি রূপে বলতো? পেপসিনোজেন রূপে আসে, মানে কি নিষ্ক্রিয় রূপে আসে, যার কারণে খুব বেশি ক্ষতি করতে পারে না। পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন, মানে খুব টাইট ভাবে লেগে থাকে, যার কারণে এই সেল ক্ষতি করতে পারে না। এছাড়া দেখো লেখা রয়েছে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম কোষগুলো বাঁচে কতদিন? 3 থেকে 6 দিন। এই 3 থেকে 6 দিন পর পর আবার নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে তাদের কোনো ক্ষতি হয় না খুব বেশি। তাহলে এই হইতেছে আমাদের 5টা পয়েন্ট। কি কি? পুরো মিউকাস স্তর, বাইকার্বনেট আয়ন এরা ক্ষরণ করবে। এরপরে হচ্ছে দেখো নিষ্ক্রিয় রূপে ক্ষরিত হবে, মানে পেপসিনোজেন রূপে। এদের যে এপিথেলিয়াম সংলগ্ন কোষগুলো রয়েছে এটা খুবই ঘন সন্নিবেশিত থাকবে, এবং কি এদের কোষগুলো প্রত্যেক 3 থেকে 6 দিন পর পর প্রতিস্থাপিত হবে নতুন কোষ দ্বারা, ফলে পাকস্থলী নিজে পরিপাক হয় না। আর একটা কথা, এখানে একটা ব্যাকটেরিয়ার কথা লেখা রয়েছে যেটা দ্বারা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, সেটাকে বলা হচ্ছে কি হেলিকোব্যাক্টর পাইলোরি বা এইচ পাইলোরি। তাহলে দেখো হেলিকোব্যাক্টর পাইলোরি, এ বেটা দুষ্টু পাইলোরি, যেটা কিনা আলসার তৈরি করতে পারে। ওকে, আর এই ক্ষেত্রে দেখো মূলত হয় কি, যারা মূলত ব্যথার ওষুধ খায় না তাদের ক্ষেত্রে নাড়িটা ফুটা হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে, এবং সেটার নাম কি দেখো লেখা রয়েছে এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তাহলে যারা ব্যথার ওষুধ বেশি খায় তাদের ক্ষেত্রে আলসার হওয়ার সম্ভাবনা বেশি। ওষুধের ক্ষেত্রে আরেকটা দুষ্টু ব্যাকটেরিয়া রয়েছে যার নাম কি এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টর পাইলোরি, যার কারণে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ওকে, আরে ডিএমসি কি বলো? আচ্ছা ওকে, ফাহিম যশোর থেকে, থ্যাংক ইউ ফাহিম। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি এরপরে দিকে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে কোথায় যাব, চলো দেখো লেখা হচ্ছে পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে পার্থক্য। এটা একটা সহজ, পথে পেপসিন পথে পাকস্থলী। তাহলে বলো তো পেপসিন কই থেকে আসে? পাকস্থলী থেকে আসে। ওকে, আর ট্রিপসিন মূলত আসবে অগ্নাশয় থেকে। কই থেকে আসবে? অগ্নাশয় থেকে আসবে। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখো পেপসিন পাকস্থলীয় গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থেকে। কোন কোষ থেকে ভাই? পেপটিক কোষ থেকে পেপসিন উৎপাদন হয় জানি আমরা। ট্রিপসিন দেখো, ট্রিপসিন অগ্নাশয় থেকে আসে। কই থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। বলো তো ভাই পেপসিন কাজ করবে কোথায়? পাকস্থলীতে। পেপসিন কাজ করবে কোথায়? পাকস্থলীতে। ওকে, পাকস্থলীতে কাজ করবে। আর ট্রিপসিন কাজ করবে কোথায়? ক্ষুদ্রান্তের ডিউডে নামে। কোথায়? ক্ষুদ্রান্তের ডিউডে নামে। ওকে, এখন খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল পেপসিন তো আগে আসে না, আগে আসে কিন্তু পেপসিনোজেন। এই পেপসিনোজেন এই সেলের সাথে বিক্রিয়া করে উৎপাদন করে সক্রিয় পেপসিন। তাহলে পেপসিনোজেন এই সেলের সাথে বিক্রিয়া করে উৎপাদন করে সক্রিয় কি? পেপসিন। অপরপক্ষে ট্রিপসিনও কিন্তু আগে আসে না, আসে মূলত ট্রিপসিনোজেনের সাথে এন্টারোকাইনেজ এনজাইম। কোন এনজাইম? এন্টারো। আমি একটু আগে কথা বলেছিলাম না, এন্টারো মানে হইতেছে ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্র রিলেটেড কোনো কিছু কথাবার্তা। তাহলে দেখো এন্টারোকাইনেজ, কোন কাইনেজ? এন্টারোকাইনেজ এনজাইমের সহায়তায় ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। ওকে, পেপসিনোজেন পেপসিন, ট্রিপসিনোজেন ট্রিপসিন। এইখানকার কে বলতো অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে এই সেল, এখানকার অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে কে? এন্টারোকাইনেজ। চলে আসো, এটি পাকস্থলীতে প্রোটিনকে দুইটা অংশে ভাগ করে দিচ্ছে, একটা প্রোটিওজ ও পেপটন, মানে প্রোটিনকে ভেঙে উৎপাদন করতেছে প্রোটিওজ এবং পেপটন। আর এ বেটা গুরুত্বপূর্ণ কাজ করে। প্রোটিন কারে কয়? অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনের প্রোটিন কয়, তাই না? তাহলে এ বেটা কি করতেছে? প্রোটিন এবং মানে পেপটনকে এটা ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করতেছে। তাহলে প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তরিত করতেছে কে? ট্রিপসিন। এটা কিন্তু এমসিকিউ আসছিল ভাই, মাথায় রেখো। তাহলে পলিপেপটাইডে পরিণত করে কি? দেখো যদি পলিপেপটাইড আসে তাহলে তুমি ডিরেক্ট দিবা ট্রিপসিন, ডিরেক্ট দিবা কি? ট্রিপসিন। ওকে, আর যদি পেপটন এবং প্রোটিওজ আসে তাহলে সেটা দিবা হচ্ছে তুমি পেপসিন। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি এরপর আমরা একটু এমসিকিউ পাবো কি এটাতে। গুড, আমরা এমসিকিউ পেয়ে গিয়েছি আর কি। দেখি গ্লিসন ক্যাপসুল অথবা গ্লিসনস ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায়, বলো তো গ্লিসন ক্যাপসুল কোথায় দেখা যায়? একটা হচ্ছে আবরণ, দেখি এই আবরণটার নামটা কি? কোন আবরণ এইখানে দেখা যায় বলো? যকৃৎ, লালা গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি নাকি গ্যাস্ট্রিক গ্রন্থি? যকৃৎ, লালা গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি নাকি গ্যাস্ট্রিক গ্রন্থি? তাহলে রাইট অ্যান্সার হবে পাঁচের কোনটা? পাঁচের এ, ওয়াফা আফিয়া উত্তর দিয়েছে পাঁচের এ, রাইট অ্যান্সার। পাঁচের এ, ভেরি গুড। গ্লিসনস ক্যাপসুল বা গ্লিসন ক্যাপসুল, ওকে, এটা মূলত থাকে কোথায়? যকৃতে থাকে। চলো পাঁচের উত্তর হচ্ছে ক। 6, পাকস্থলীর প্রাচীরের কোন কোষ এই সেল নিঃসরণ করে? আমরা জানি পাকস্থলীর প্রাচীরের একটা কোষ এই সেল নিঃসরণ করে, যেটাকে তোমরা অনেক নামে ডাকো। পাঁচের উত্তর দিচ্ছে আর কি, সবাই উত্তর দিচ্ছে। রিফাত হোসেন পাঁচের এ উত্তর দিয়েছে, জাকিয়া রাশিদ উত্তর দিয়েছে পাঁচের এ, ভেরি গুড। জুবাইর পাঁচের এ, রাইট অ্যান্সার ভাই পাঁচের এ। 6 উত্তরটা দাও দেখি, 6 উত্তরটা কি? 6 উত্তরটা হচ্ছে সি, রাইট অ্যান্সার। অবশ্যই এই সেল নিঃসরণ হয় মূলত কোন সেল থেকে? প্যারাইটাল সেল থেকে। কোন সেল থেকে? প্যারাইটাল সেল থেকে মূলত এই সেল নিঃসরণ হয়, এটা তোমরা জানো। গ্লুকোনিওজেনেসিস, চমৎকার একটা কথা। গ্লুকো, ওকে, নিও মানে নতুন, গ্লুকো মানে গ্লুকোজ, গ্লুকো মানে কি? গ্লুকোজ। ওকে, নিও, দেখো নিও মানে হইতেছে নতুন। ওকে, নতুন। আর জেনেসিস মানে কি? তৈরি করা, তাই না? মানে কি? গ্লুকোজ নতুন তৈরি করা, অর্থাৎ অশর্করাজাত খাবার থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তার মানেটা কি? নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষণ, নাকি নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লাইকোজেন সংশ্লেষণ? কোনটা হবে? ক নাকি খ? বলো তো, সাতের ক নাকি খ? দেখি উত্তর। সাতের ঘ না ভাই, সাতের উত্তর ঘ হয় নাই। ডিএমসি সাতের ঘ হয় নাই ভাইয়া, সাতের উত্তর তোমাদের ভুল গিয়েছে। গ্লুকোনিওজেনেসিস সাতের উত্তর কি? গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ। ওকে, গ্লুকোজ তৈরি করা। তাহলে দেখো নন কার্বোহাইড্রেট উৎস থেকে মূলত গ্লুকোজ সংশ্লেষণ, নন কার্বোহাইড্রেট উৎস থেকে মূলত কি সংশ্লেষণ? গ্লুকোজ সংশ্লেষণ। উত্তর হবে সাতের ক, সাতের ক। ওকে, চলে আসো
গ্লুকো মানে গ্লুকোজ, গ্লাইকো মানে গ্লাইকোজেন। চলো, মুখ গহ্বরে কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? তোমরা সবাই জানো আংশিক পরিপাক ঘটে শুধুমাত্র একটা জিনিসের, সেটা হচ্ছে কোনটা? শর্করার। মুখ গহ্বরে পরিপাক ঘটে আংশিক পরিপাক, সেটা হচ্ছে মূলত কোনটা হবে? শর্করা। অর্থাৎ 8-এর উত্তর হচ্ছে খ। 8-এর উত্তর কোনটা? খ। দেখি উত্তরটা কে দেয়। ঐশী উত্তর দিয়েছে 7-এ, রাইট অ্যান্সার ঐশী। রাশিদ উত্তর দিয়েছে 7-এ, আজমাল হক 7-এর বি। না, ভুল হয়েছে আর কি আজমল ভাই, তোমার এটা ভুল হয়েছে আর কি। ডিএমসি রোল নাম্বার 8-এর খ। হ্যাঁ, 8-এর খ রাইট অ্যান্সার, 8-এর খ। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি কি বলেছে। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন কি কি? ভেরি গুড। অগ্ন্যাশয়, সে বিখ্যাত মরিচের মতো সেই গ্রন্থি, এই গ্রন্থি যদি একবার হাগু করা শুরু করে, মানে অগ্ন্যাশয় যদি একবার কোনো দোষ হয়ে যায়, তখন সেটা কিন্তু হবে প্যানক্রিয়াটাইটিস। আর প্যানক্রিয়াটাইটিস খুব বাজে একটা মানে অসুখ, খুবই বাজে। ব্যথার ঠেলায় পেশেন্ট মানে নামাজ যেভাবে পড়ে না, রুকুতে যায় না, ওই রকম অবস্থায় হয়ে যায়, মোহাম্মদিয়ান পজিশনে চলে যায় আর কি। চলো, আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দুটো হিসেবে কাজ করে মূলত অগ্ন্যাশয়। এখনো কথা বলবো অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। অন্তঃক্ষরা গ্রন্থি কিছু কোষের গুচ্ছ রয়েছে, যেটাকে আমরা বলি ল্যাঙ্গারহ্যান্সের কোষপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে মূলত 4 ধরনের আমরা কোষ পাই। আলফা সেল, আলফা, বেটা, ডেল্টা, তারপরে কি পিপি। আলফা, বেটা, ডেল্টা, পিপি বা গামা। পিপি বা গামা, এই যে লেখা রয়েছে পিপি বা গামা। খেয়াল করে দেখবা আলফা কোষ, আমি আর ডিটেলসে গেলাম না, আলফা কোষ মূলত ক্ষরণ করবে গ্লুকাগন। কি ক্ষরণ করবে? গ্লুকাগন। এটা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে। মাথায় রাখো, কিসে মাত্রা? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে। ক্লিয়ার? রক্তে যদি বাড়ায়, খেয়াল করো, রক্তে যদি বাড়ায় তাহলে কোষে কমাবে। তাহলে প্রশ্ন যদি এভাবে আসে, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে গ্লুকাগন, কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রাটা বাড়াবে কই থেকে? গ্লুকোজ নিয়ে, কোষ থেকে নিয়ে। তাহলে রক্তে বাড়াচ্ছে বাট কোষে চিনির পরিমাণ কমায় দিচ্ছে। চলো, বিটা কোষ, সেখান থেকে আসে সে বিখ্যাত ডায়াবেটিসের ঔষধ ইনসুলিন। ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। তাহলে বলো তো, ইনসুলিন যেহেতু রক্তে গ্লুকোজের মাত্রা কমাচ্ছে, তাহলে এই গ্লুকোজটা নিয়ে কি সে বাতাসে ছাড়াই দিচ্ছে? না, সে কোষের ভেতরে জমা করতেছে। তাহলে দেখো, ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, টিস্যু বা কোষে বাড়ায়। গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, টিস্যু বা কোষে কমায়। মাথায় রাখো, রক্তে কমায় ইনসুলিন। রক্তে কমানোর মানেটা কি? ওই চিনিগুলো নিয়ে সে কোষে বা টিস্যুতে ঢুকাই দিয়েছে, মানে টিস্যুতে বাড়াই, টিস্যুতে বাড়াই। চলে আসো সে বিখ্যাত ডেল্টা কোষ, সোমাটোস্ট্যাটিন। এই বেটা সবাইরে বাধা দিবে। আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে সোমাটোস্ট্যাটিন। সবাইরে নেগেটিভ ফিডব্যাক দিবে এই বেটা। চলে আসো এরপরে পিপি কোষ বা গামা কোষ। পিপি কোষ বা গামা কোষ। পিপি মানে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। পিপি মানে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক কি বলতো? পলিপেপটাইড। ওকে, আচ্ছা চলো, মোটামুটি হয়েছে আর কি আমাদের। এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। এটাতে কি বলছে? এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্য। আমি খুব বেশি কোনো কিছু এই জায়গায় তোমাদেরকে দেখাবো না। পিত্তরস, পিত্তরস কোথা থেকে খরিত হয় বলো তো? পিত্তরস মূলত খরিত হচ্ছে আমাদের কোথা থেকে? পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে, আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। পিত্তরস ক্ষরণ হয় কোথা থেকে? যকৃৎ থেকে, আর জমা থাকে কোথায় বলতো? পিত্তথলিতে। এনজাইম হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ, এবং এটা মূলত একটা মানে গ্রন্থি থেকে খরিত হয়। একটা গ্রন্থি থেকে খরিত হবে। এনজাইম নালীযুক্ত গ্রন্থি নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থ, আর পিত্তরস যকৃৎ নিঃসৃত এক ধরনের মিশ্র তরল পদার্থ। তাহলে এটা ছিল জৈব রাসায়নিক পদার্থ, আর এটা হচ্ছে মিশ্র রাসায়নিক পদার্থ। ওকে, খেয়াল করে এনজাইম, আমরা তো মূলত জানি এনজাইম কোথাও জমার কোনো সুযোগ নাই। ও খরিত হয়, কাজ করে, এবং কাজ করা শেষে সে অপরিবর্তিত থাকে। অপরপক্ষে যেটা পিত্তরস তো খরিত হয় যকৃৎ থেকে, বাট এবেটা জমা থাকে একটা থলিতে। কোন থলিতে জমা থাকে? পিত্তথলিতে। এবং এ যখন খাবারের সাথে মিশে যায়, তখন এটা কাজ শেষে নিঃশেষ হয়ে যায়। তার মানেটা কি দেখো, আমাদের এনজাইম জমা থাকে না, পিত্তরস জমা থাকে। এনজাইম কাজ করার পরে অপরিবর্তিত থাকে, বাট পিত্তরস কাজ করার সাথে সাথে দেহ থেকে বের হয়ে যায় বা নিষ্ক্রান্ত হয়ে যায় আর কি। ওকে, খেয়াল করো, পিত্তরস যেহেতু এখানে লবণ থাকে, সোডিয়াম গ্লাইকোকোলেট এবং পটাশিয়াম টোরোকোলেট। ওকে, এই যে লবণগুলো থাকে, লবণের কারণে এখানে ক্ষারীয় মাধ্যম তৈরি হয়। কোন মাধ্যম? ক্ষারীয় মাধ্যম তৈরি হয়। আর মূলত এনজাইমের ক্ষেত্রে আমাদের ক্ষারীয় মাধ্যমও বলি, বা অনেক ক্ষেত্রে অ্যাসিডিক মাধ্যম, দুইটাই তৈরি হইতে পারে আর কি এটাতে। এবং দেখো, এনজাইম রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। এনজাইম রাসায়নিক বিক্রিয়ার গতিকে কি করে? ত্বরান্বিত করে। অপরপক্ষে পিত্তরস কিন্তু রাসায়নিক বিক্রিয়ার গতির সাথে তার কোনো সম্পর্ক নেই। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি সেটা হচ্ছে আমাদের কি বলা রয়েছে নবম অধ্যায়।
মানে নবম 9 নাম্বার এমসিকিউ। আরে এই হাগুর স্বাদ জানতে গেলে এটা বস্ত্র জিজ্ঞাসা করতে হবে। সো এই প্রশ্নটা তারা রেফার করে দিও তো আর কি। ওকে, চলো খেয়াল করে একটু খাইয়ে দেখো আর কি কেমন লাগে। চলো, কোন এনজাইম আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে? এই যে দেখো পলিপেপটাইড, আবারও দেখছো পলিপেপটাইড। পলিপেপটাইড মানেই কিন্তু তোমাদের মাথায় আমি ঢুকা দিয়েছিলাম যে পলিপেপটাইড হওয়াটা মানেটা কি, সেটা হবে কিন্তু ট্রিপসিন উত্তর। ওকে, আর যদি পেপটোন এবং প্রোটিয়াজ আসতো তাহলে হয়তো কোনটা, পেপসিন। যদিও বা এখানে পেপসিনোজেন দেওয়া রয়েছে, তাহলে পলিপেপটাইড ট্রিপসিন। আমার সাথে সাথে বলো পলিপেপটাইড ট্রিপসিন, পলিপেপটাইড ট্রিপসিন। চলো 10, কোনটি শোষণতল বৃদ্ধি করে? শোষণতল অ্যাবজর্পশন এরিয়া কোনটা বৃদ্ধি করে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, সেরোসা, সিলিয়া নাকি ইন্টেস্টিনাল ভিলাই বা ইন্টেস্টিনাল ভিল্লি? ওকে, ভেরি গুড। 9 ডি উত্তর দিয়েছ। 9 ডি না, অর্পিতা রয় 9 এ উত্তর হবে না বাবা। পেপসিনোজেন, পেপসিনোজেনটা কি করে জানো? পেপসিনোজেনটা মূলত পেপটোন এবং প্রোটিওজ করে, পেপটোন এবং প্রোটিওজ করে, পেপটোন ও পেপটোন এবং প্রোটিওজ করে। তাহলে আমিষকে ভেঙে পেপটোন এবং প্রোটিওজ করে পেপসিন, আর এই পেপসিন মূলত আমিষকে ভেঙে উৎপাদন করলো পেপটোন ও প্রোটিয়েজ, আর এই পেপটোন এবং প্রোটিয়েজকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে ট্রিপসিন। ওকে, এরপর দিকে চলে আসি 10 রাইট অ্যান্সার হবে মূলত ইন্টেস্টিনাল ভিলাই। ভেরি গুড। চলো 11, ক্ষুদ্রান্তের সর্ববহিস্থ কলান্তরকে কি বলা হয়? কলান্তর বলতে এটাকে আমি যদি বলি সর্ববহিস্থ স্তরের নামটা কি? ক্ষুদ্রান্তের সর্ববহিস্থ স্তরের নামটা মূলত কি? সাবমিউকোসা, মিউকোসা, সেরোসা, মাস্কুলারিস মিউকোসা। বলো উত্তরটা দাও। ওকে, সবচেয়ে বাইরের স্তরের নামটা কি? সাবমিউকোসা, মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা নাকি সেরোসা? 11 এর উত্তর কি? ঈশ্বর তো দিয়েছে 12 এর ডি। আগে তোমরা 12 দিকে চলে যাচ্ছ কেন? হ্যাঁ, 11 উত্তরটা দাও। 11 উত্তরটা হচ্ছে সেরোসা। রাইট অ্যান্সার কি দিয়েছে? রিফাত হোসেন দিয়েছে। হ্যাঁ, রাইট অ্যান্সার সেরোসা। কি বলা হয়েছে? সেরোসা, বাহ্যিক ক্ষেত্রে। চলো 12 নাম্বার, মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা রাখে? আমরা জানি আমাদের দেহের সঞ্চয়ঘর কোনটা? সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। এই বেটা শুধু গ্লাইকোজেন না, গ্লাইকোজেন জমা রাখে, বিষ জমা রাখে, এনজাইম জমা রাখে, হরমোন জমা রাখে, বিভিন্ন ধরনের কেমিক্যাল জমা রাখে, মেটাল জমা রাখে, যা মন চাই সব কিছু জমা রাখে। সেটাকে যকৃৎ। তাহলে গ্লাইকোজেন জমা রাখতে পারে কোনটা? হাড়, পিত্তথলি, অগ্নাশয় নাকি যকৃৎ? রাইট অ্যান্সার হবে ভাই যকৃৎ। কোনটা হবে? যকৃৎ হবে মূলত রাইট অ্যান্সার। তাহলে আমাদের 12 এর 4 উত্তর কে দিয়েছে? আজমল হক, রাইট অ্যান্সার। ডিএমসি 12 এর ঘ, অ্যাবসলিউট রাইট অ্যান্সার। প্রীতি 12 এর ডি। হ্যাঁ, ভেরি গুড রাইট অ্যান্সার। চলো হয়েছে আর কি, মোটামুটি তোমরা তো ভালো রেসপন্স করতেছো এই জায়গাটাতে। এরপরে দেখো আমাদের সর্বশেষ ডিউ রিটেনে সলভ প্রশ্ন, এটাও আসতে পারে আর কি। পৌষ্টিকতন্ত্রের 5টি রোগের নাম এবং তাদের একটা হালকা পাতলা ব্যাখ্যা। রোগের বলতে পৌষ্টিকতন্ত্রে কি কি হইতে পারে? রোগের মধ্যে হইতে পারে একটা পেপটিক আলসার, যেটাকে কিনা আমরা ওই যে বলতেছে গ্যাস্ট্রিক আলসার। এটা মূলত হয় কেন? যারা ব্যথার ওষুধ খায়, NSAID, তাদের হয়। এছাড়াও হয় যারা হেলিকোব্যাক্টর পাইলোরি দ্বারা আক্রান্ত, তাদের ক্ষেত্রে হয়। ওকে, চলো আসো এরপরে পিত্ত পাথর বা পিত্ত পাথুরে মানে গল স্টোন কি বলেছে? পিত্তথলিতে কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে উৎপন্ন এবং পিত্ত রসের সঙ্গে মিশে থাকা বিভিন্ন রঙের হালকা বাদামি, ময়লাটে, কুচকুচি ইত্যাদি যে হোক দানাদার আকৃতির মটর দানার মতো যে শক্ত পদার্থ থাকে তাকে বলা হচ্ছে পিত্ত পাথর। তাহলে পিত্ত পাথরের প্রধান উপাদান কি? কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম। আবার বলো কি কি? কোলেস্টেরল, বিলিরুবিন, ক্যালসিয়াম। আমি আবার একটু শুনতে চাই। কোলেস্টেরল, বিলিরুবিন এবং ক্যালসিয়াম, এগুলো হচ্ছে মূলত পিত্ত পাথরের প্রধান উপাদান। চলো এরপরে অনেক মানুষ আসে যে সকালবেলা কোষ্ঠকাঠিন্য আর বিকেলবেলা যে দেখবে টোটালি ডায়রিয়া, এটাকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম বা IBS। আচ্ছা প্রীতি, আমার নাম ডাক্তার তৌহিদুর রহমান শাকিল। আমি যশোর মেডিকেল থেকে MBBS কমপ্লিট করেছি এবং তোমার বায়োলজি লাভার্স পেজ, ইউটিউব চ্যানেল, গ্রুপ চাইলে একটা সার্চ দিলেই দেখবে যে আমাদের অনেক বড় মোটামুটি হালকা পাতলা বড় গ্রুপ বা পেজ, আমার নিজের গ্রুপ বা পেজ রয়েছে। অফলাইনে আলহামদুলিল্লাহ শত বাচ্চা কাচ্চা পড়ে। এই তো ছোট্ট একটা পরিচয়।
আর চলো তাহলে দেখো আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম কি হয়, সকালবেলা একরকম, সকালবেলা কষা পায়খানা, তো রাত্রেবেলা দেখবা যে পাতলা পায়খানা, এই ধরনের হয় আর কি আইবিএস। তাহলে পুরা ইয়েটা কি, ইরিটেবল বাউল সিনড্রোম, ইরিটেবল বাউল সিনড্রোম। তাহলে এটা মূলত কি বলতো, এটা মূলত পাকস্থলী এবং অন্ত্রকে প্রভাবিত করে, পাকস্থলী এবং অন্ত্রকে কি করে বলতো, প্রভাবিত করে, তাই না? চলো এরপরের দিকে আমি একটু চলে যাই। আর কি হইতে পারে, লিভার সিরোসিস, এ বেটা সবচেয়ে খারাপ, যতগুলান পড়ছি এর মধ্যে বেটা সবচেয়ে খারাপ। কেন? কারণ মূলত ওই যে তুষের আগুন পড়ছে না, গতকালই ফাদবে একটা ক্লাস নিল আর কি, হেপাটাইটিস নেই, হেপাটাইটিস বি এবং সি। খেয়াল করবা হেপাটাইটিস সি কে বলা হচ্ছে তুষের আগুন, মানে এ যদি কখনো কোনো মানুষের হয় তাহলে ওই মানুষকে আর রক্ষা করার মতো কোনো ওষুধ এই পৃথিবীতে নাই। বাট হেপাটাইটিস সি তো হুদাই হবে না, হেপাটাইটিস সি হওয়ার আগে তুমি দেখবে মাঝে মধ্যে অনেক ধরনের সিমটম দেখা দিবে এবং তার হেপাটাইটিস বিতেও সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে লিভার সিরোসিসটা মূলত হেপাটাইটিস বি এবং সি এর সবচেয়ে লাস্ট একটা স্টেজ যেখানে মানুষের অবস্থা টাইট হয়ে যায়। তাহলে দেখো কি দীর্ঘদিন ধরে বি এবং সি ভাইরাসের আক্রমণে যকৃতে দাগ পড়ে স্থায়ী ক্ষতের সৃষ্টি হয় এবং এর কার্যক্রম আস্তে আস্তে কমে যায়, ক্রিয়াশীলতা ধীরে ধীরে ব্যাহত হয়। এই অবস্থাটাকে বলা হচ্ছে লিভার সিরোসিস, লিভার সিরোসিস। ওকে, আবার তুমি একটা কথা শুনবা, ফ্যাটি লিভার। কি লিভার বলো তো? ফ্যাটি লিভার মানে কি, লিভার কি মোটা হয়ে গেছে? না, এরকম না, লিভারে চর্বিজাত পদার্থ জমা হয়। ফ্যাটি লিভারের গ্রেড থেকে 1 2 3 4, আমার মনে হয় তুমি আমি আমরা করলেই না আমাদের গ্রেড 1 2 চলে আসবে ফ্যাটি লিভার। ওই জন্য চর্বিজাত খাবার কম খাইতে হয় যাদের লিভার সিরোসিস বা যাদের ফ্যাটি লিভার হচ্ছে তাদের, বিশেষ করে মধ্যবয়সীদের মধ্যে লিভার সিরোসিস বেশি দেখা যায়। এর একটা বড় কারণ হচ্ছে ফ্যাটি লিভার বা যকৃতে অতিরিক্ত চর্বি জমা, এই জন্য মশলাজাত খাবার খেতে হবে কম। ওকে, এরপরের দিকে চলে আসি, দেখো অ্যাপেন্ডিসাইটিস। বাচ্চারা খেয়াল করো, যে কোনো শব্দের শেষে আইটিস, ITIS, আইটিস শব্দ যোগ থাকা মানে সেটা প্রদাহ, প্রদাহ মানে ব্যথা। তাহলে অ্যাপেন্ডিক্সের প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। তাহলে বলো তো অ্যাপেন্ডিক্সের প্রদাহকে কি বলা হয়? অ্যাপেন্ডিসাইটিস। আর এইটা মূলত থাকে আমাদের যে সিকাম থাকে না বৃহদান্ত্রের, সিকামের ঠিক ওই পয়েন্টে, এবং সিকামটা থাকে কিন্তু হাতের ডান দিকে, তলপেট যেটাকে আমরা বলি পেলভিক রিজন, হাতের ডান দিকে থাকে, তলপেটে হাতের ডান দিকে থাকে মূলত সিকাম, ওইখানে মূলত ব্যথা করে, ওইখানে মূলত কি ব্যথা হয়। কিন্তু মজার জিনিস কি জানো, অ্যাপেন্ডিক্সের ব্যথা কিন্তু কখনো অ্যাপেন্ডিক্স যেখানে থাকে ওইখানে শুরু হয় না। অ্যাপেন্ডিক্সের ব্যথা সর্বপ্রথম শুরু হয় নাভির চারিদিকে, নাভির আশেপাশে কিন্তু অ্যাপেন্ডিক্স থাকে না, কিন্তু এখানে ডার্মাটম বলে একটা কথা থাকে, মানে স্নায়ু সাপ্লাই একই রকম থাকে, তো এই জন্য অ্যাপেন্ডিক্সের ব্যথা মূলত সবার আগে থাকবে কোথায়, অ্যাপেন্ডিক্স যেখানে রয়েছে সেখানে না, থাকবে মূলত কোথায় বলো তো, থাকবে নাভির চারিদিকে। তাহলে অনেকে বলে না যে আর এই খাওয়ার পরে পেটের ডান দিকে নিচে ব্যথা করতেছে, হাই হাই আমার কি অ্যাপেন্ডিক্স হইলো, বা অনেকে মনে করে খাওয়া দাওয়ার পরে দৌড়াদৌড়ি করিস না অ্যাপেন্ডিক্স হইতে পারে, না, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তাহলে অ্যাপেন্ডিক্সের ব্যথা যেখানে অ্যাপেন্ডিক্স থাকে ওইখানে হয় না, হয় মূলত কোথায়, নাভির চারিপাশে আর কি। ওকে, আচ্ছা চলো এরপরে দেখো পেট ফাঁপা বা ফ্ল্যাটুলেন্স, মানে ওই যে ঠুসঠাস করে বিভিন্ন জায়গায় দুর্গন্ধযুক্ত কি হাগুর আগে যেটা বের হয়ে যায় সেইটা আর কি ফ্ল্যাটুলেন্স। তাহলে দেখো পেট ফাঁপা কোনো রোগ নয়, তবে অনেক ক্ষেত্রে রোগের লক্ষণ হিসাবে এটা পরিচিত। মানে এইটা কোনো রোগ না, বাট অনেক রোগের এটা সিমটম হিসেবে কাজ করে যে না এর অবস্থা খারাপ হচ্ছে এরকম। যেমন পুরনো আমাশয়, অম্লরোগ, উদরাময় বলতে ডায়রিয়া বোঝাচ্ছে, জ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, কোষ্ঠকাঠিন্য, ভিটামিন বি এর অভাবে, স্নায়ু দুর্বলতা প্রভৃতির কারণে পেট ফাঁপা হতে পারে। তাহলে ইত্যাদি কারণে মূলত আমাদের কি হতে পারে বলতো, পেট ফাঁপা হতে পারে। ভাই আপনার ডিপার্টমেন্ট কি ছিল? মেডিকেলে কোনো ডিপার্টমেন্ট থাকে না তো, হ্যাভ নো ডিপার্টমেন্ট ইন মেডিকেল, মেডিকেল MBBS we have done all the subjects, anatomy, physiology, biochemistry, then commed, community medicine, forensic medicine, pathology, pharmacology, okay, microbiology, surgery, medicine, gynae, so we did all. চলো এরপরের দিকে চলে যাই, দেখি লাস্টের গুলো একটু কে কি করতে পারো একটু দেখা যাক। লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় যে এনজাইম শর্করাজাত খাদ্য পরিপাকে সহায়তা করে, তার নাম কি? তার নাম কি? তাহলে দেখো লালা গ্রন্থি থেকে খরিত হচ্ছে এক ধরনের এনজাইম যেটা শর্করাজাত খাবারকে পরিপাকে সহায়তা করে, সেটার নাম কি? রেনিন, পেপসিন, ট্রিপসিন নাকি টায়ালিন? দেখো পি দিয়ে পিটালাইন না, ওকে, এটা হচ্ছে পিটালাইন না, এটা হচ্ছে টায়ালিন। এটা কি বলতো ভাই? টায়ালিন। সংজ্ঞা মনে থাকে না, কিচ্ছু করার নাই আর কি, বুঝছো? কনসেপ্টটা বুঝে নিজের মতো করে লিখতে হবে, তাহলে দেখবে অনেকটা মনে থাকবে আর কি। শেষ টাইমে এসে আর কিভাবে কি করবা, কনসেপ্ট বুঝলে লিখতে পারবা। আর কতগুলো সংজ্ঞা মুখস্থ করবা? রাইট অ্যান্সার বলো তো, 13 রাইট অ্যান্সার কোনটা? 13 রাইট অ্যান্সার তোমা বলেছে, তোমা মহলদার বলেছে 13 এর কো, ভেরি গুড। ডিএমসি বলেছে 13 এর কো। এই বাচ্চারা একদম প্রথম থেকে ক্লাস করতেছে, টানা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস হয়ে গেল। রাইট অ্যান্সার টায়ালিন, রাইট অ্যান্সার টায়ালিন। এটা মনে পড়ে গেল যে থাইল্যান্ডের পাতায়া
পাতায়া বিষ। ওকে, এটা হইতেছে টায়ালিন। চলো 14 নাম্বার, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় কোন কোষ থেকে? একই প্রশ্ন আবার আসছে কিন্তু। কে যেন বললো রিপিট হয় না? রিপিট হয় ভাই, টপিকও রিপিট হয় আর কি। দেখো তাহলে কোনটা হবে? সেটা হচ্ছে অ্যাসিড নিশ্চিত হয় কোন কোষ থেকে? আমরা সবাই জানি অ্যাসিড নিশ্চিত হয়, অ্যাসিড নিশ্চিত হয়, অ্যাসিড নিশ্চিত প্যারাটাল 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 প্যারাটাল, বলতে থাকো প্যারাটাল প্যারাটাল প্যারাটাল। ওকে, তাহলে প্যারা খেয়ে কি খেয়ে গেল? অ্যাসিড খেয়ে নিল। প্যারা পরে অ্যাসিড খেয়ে নিছে। চলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? আরে ভাই এত সহজ প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মাথায় থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কই থাকে বলো তো? হাগুতে থাকে না এখানে থাকে না, থাকে হচ্ছে অগ্নাশয়। থাকে কনে রে ভাই? কত ভাই? এটা থাকে হচ্ছে অগ্নাশয় থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এবং এটা অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে 4টা কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা, পিপি বা গামা। সর্বশেষের ক্ষেত্রে থেকে চলে আসো, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? আজকের এমসিকিউ এটা আমি দেখাইছি, যেখানে সবকিছু জমা হয়, এটাকে বলা হচ্ছে দ্য ল্যাবরেটরি অফ আর বডি, জৈব রসায়নগার। এখানে 500-এরও বেশি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, সে সকল কিছু সঞ্চয় করে। রাইট অ্যান্সার 16 কোনটা? রাইট অ্যান্সার 16 হচ্ছে যকৃৎ। রাইট অ্যান্সার 16 কোনটা? যকৃৎ। রাইট অ্যান্সার দেখি 16 কে উত্তর দিচ্ছে? এটা 13-তেই পড়ে রয়েছে, 14 ঘ। রাইট অ্যান্সার 14 ঘ, ভেরি গুড। 15 উত্তর কে দিচ্ছে? ওকে, 15 উত্তরটা কে দিচ্ছে আমাকে বলো তো? শাহরিয়ার, শিশির সরকার। ওকে, তোমা 15 ঘ, রাইট অ্যান্সার তোমা, অগ্নাশয়, ভেরি গুড। 16 উত্তরটাকে হেলাল উদ্দিন মেহরা। ভাই হেলাল, আমার হেলাল স্টুডেন্টস, ও এবার সাতক্ষীরা মেডিকেলে চান্স প্রাপ্ত, কংগ্রেচুলেশন হেলাল। আজমাউল হক 16 এ, ভেরি গুড ভাই, 16 এ রাইট অ্যান্সার। সবার আগে বিভা উত্তর দিচ্ছে 16 এ, ওয়াফা আফিয়া উত্তর দিচ্ছে 16 এ। সো ওকে, তোমাদের যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিউ রিটেন সলভ, আমি জানি না তোমাদের কতটুকু কি কাজে আসবে। আমি তোমাদের চেষ্টা করেছি আজকের ক্লাসটা গত দিনের ক্লাস থেকে একটু অন্যভাবে সাজানোর, স্পেশালি তোমাদের সিকিউ প্রশ্নগুলো যেটা আসার মতো, সত্যি হজবরল না, যেটা আসার মতো সেটা দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউগুলো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো বেশি আসে সেটা দিয়ে তোমাদের একটা প্র্যাকটিস সেশন রেখেছি, যাতে করে ব্রেনটা একটু স্টর্মিং হয়। অ্যান্ড এই তো, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও আমাদের ক্লাসের আজকে সত্যি কথা লাইটিং সিস্টেমটা বেশ বাজে শোনা যাচ্ছে আমার কথা, আমি জানি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আশা রাখি নেক্সট ক্লাস থেকে এটা ঠিক হবে, কারণ আমাদের হঠাৎ করে লাইটিং সিস্টেম একটু ঝামেলা। আমার স্টুডিওটা এখন পর্যন্ত মানে একটু প্রবলেমের কারণে আমি করতে পারিনি। সো জানি না কি হয়েছে আর কি। তোমাদের সাথে বড় 2টা ক্লাস কমপ্লিট করে ফেললাম। জুলজির প্রথম দিনে ছিল হচ্ছে সম্ভবত 1 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায়, আর আজকে হচ্ছে 2 এবং 3, মানে 5টা অধ্যায় তোমাদের করানো শেষ জুলজির। ফাহাদ ভাই করাইছে 2টা অধ্যায়, এটা হচ্ছে রক্ত এবং আরেকটা ছিল জিনতত্ত্ব বিবর্তন। আলহামদুলিল্লাহ 3টা ক্লাসের মাধ্যমে তোমাদের ঢাবি রিটেনের যেটা জুলজি পার্টটা আমরা ইনশাল্লাহ শেষ করে দিলাম। ক্লাস কেমন লাগলো বা আমার পরিচয়টা তো ওইরকমভাবে দেওয়া হয়নি, আবারও দিয়ে দিলাম। আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল, আমি যশোর মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। বায়োলজি লাভার্স, এটা হচ্ছে আমার গ্রুপ পেজ, তোমরা চাইলে সেখানে ফলো দিতে পারো। আর এই তো অফলাইনে তো পড়ানো হচ্ছে বাচ্চা কাচ্চাদের। আর সত্যি কথা বলতে ফাহাদ ভাইয়ের পেজে ক্লাস নেওয়াটা অনেক বড় একটা দুঃসাহসের কাজ, কারণ এত বড় একটা মানুষের সাথে তার প্ল্যাটফর্মে ক্লাস নেওয়াটা এটা সিরিয়াস, মানে অন্য ধরনের একটা দুঃসাহসের কাজ। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আর কি, কারণ তার মতো তো কখনোই হবে না। আমি আমার মতো করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না তোমাদের কতটুকু কাজে লাগবে বা কতটুকু কাজে লাগছে আর কি এটাতে। সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আর ক্লাসটা কেমন হয়েছে জানিও, হয়তো বা নিজের কাছে ভালো লাগবে। আর তোমাদের এটা স্লাইড আমি দিয়ে দেবো, ফাহাদ ভাইকে এখনই পাঠিয়ে দিচ্ছি আমি। ফাহাদ ভাই তোমাদের ইনবক্সে ইনশাল্লাহ পেয়ে যাবে তোমরা, আর ইউটিউবে তো পাবে একটু পরেই। ওকে, ওয়াফা আফিয়া মাশাল্লাহ, এরকম ক্লাস আরও আছে, থ্যাংক ইউ। আপনি কিসের ডক্টর? আমি মূলত এমবিবিএস কমপ্লিট করেছি। সো এখন তুমি বলতে পারো জিপি প্র্যাকটিস করি, মানে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে। সো সকল ধরনের রোগী দেখতে হয়, বাট আল্লাহ চাইলে আমার ইন্টারেস্ট মূলত অর্থোপেডিক্সের দিকে যাওয়া। সো এই দিকে আমার ইচ্ছা রয়েছে আর কি এটাতে। ওকে, আচ্ছা, প্রীতি বলেছে ভাইয়া ক্লাসটা ভালো ছিল। থ্যাংক ইউ প্রীতি, ইটস এ গ্রেট অনার ফর মি যে তোমাদের একটু হলেও যে ভালো লাগছে আর কি এটাতে। ভাইয়া এক্টোডাম মেসোডাম আর এন্ডোডামের কনসেপ্ট আরেকবার বলেন। আচ্ছা, বিভা বলেছে এক্টোডাম মেসোডাম আর এন্ডোডামের কনসেপ্ট। ওকে, আচ্ছা ঠিক আছে বাবারে, খেয়াল করে একটু দেখো। এক্টোডাম মানে বাইরে, ওকে, এই যে আমার স্কিন এক্টোডাম। ওকে, এরপরে দেখো স্কিনের নিচে দেখো মাসেল রয়েছে, মাসেল হচ্ছে 2 নাম্বার লেয়ার মানে মেসোডাম। আর এন্ডোডাম কোনটা? পেটের নাড়িভুঁড়ি, পেটের নাড়িভুঁড়ি ধরে রাখো আর কি। ওকে, পেটের নাড়িভুঁড়ি সম্পূর্ণ সব ক্ষেত্রে বলা যায় না যদিও বা, বাট তারপরও পরিপাকতন্ত্রকে আমরা বলতে পারি মোটামুটি এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে দেখো এক্টোডাম মানে টোটালি বাইরের আবরণ। ওকে,
মেসোডার্ম বলতে মাসেল, মতে মেসোডার্ম মাসেল মানে 2 নাম্বার লেয়ার, আর এন্ডোডার্ম বলতে দেহের ভেতরে সবচেয়ে ভেতরের লেয়ার। সবচেয়ে ভেতরের লেয়ার বলতে কি, আমাদের পরিপাক নালীর যে মূলত ভেতরে এপিথেলিয়াম রয়েছে, ভেতরে যে আবরণ, এটা হচ্ছে মূলত আমাদের 3টা লেয়ার। বাট যারা নিডারিয়া যেমন হাইড্রা, তাদের 2টা লেয়ার থাকে, একটা বাইরের স্তর আর একটা ভেতরের স্তর, মাঝখানে কিছু থাকে না। মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে যাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। আর মেসোগ্লিয়ার পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। আবার বলে দিলাম 0.1 মাইক্রোমিটার, মনে রাখো পরীক্ষাতে এমসিকিউ আসতে পারে। ওকে, আরে ভাইয়া পেটের ভেতরে মাথা ঘুরাই, আরে পেটের ভেতরে মাথা ঘুরলে তাড়াতাড়ি হাগু করে আসো ভাই, ভালো হয়ে যাবে, মাথা একদম ঠিকঠাক হয়ে যাবে, যাও দ্রুত দ্রুত দ্রুত। ঈশাদ জান, হ্যাঁ ঈশাদ হচ্ছে আমাদের অফলাইনে বাচ্চা কাচ্চা আর কি। আমি তোমাদের ভাইয়া অন্যান্য ভার্সিটি পরীক্ষার সময় কি আপনি ক্লাস করাবেন? ডিএমসি ফাদ ভাইকে বইলো, যদি আমাদের ফাদ ভাই বলে যে অন্যান্য ভার্সিটিতে তোমাদের সাপোর্ট দরকার, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য একদম নোট করে হোক, ক্লাস যতটুকু টেনে দেওয়া হোক, আমি টেনে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হেলাল উদ্দিন, আপনার ক্লাস মানে সেটা। থ্যাংক ইউ হেলাল, থ্যাংক ইউ, ইটস আ গ্রেট অনার ফর মি হেলাল। তোমাদের আর কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাসটা অনেক মানে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি অনেকজন করছো আর কি তোমরা, মানে কখনো এমন হয় না যে একদম একটি স্ট্যাটিক ফর্মে ছিল 40, 50, 50, 55 এরকম। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর বেশিক্ষণ তোমাদের টাইম না নিয়ে আর কি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো আর কি। প্রায় 1.5 ঘন্টার মতো, আর 2টা মিনিট আমি তোমাদের সাথে একটু গল্প করি। 1.5 ঘন্টা হলেই ক্লাসটা ক্লোজ করে দেবে ইনশাল্লাহ। দারুণ ছিল আর কি। আর তোমাদের দেখা যাক সামনের দিকে আর কি কি আসে, কি কি করা যায় আর কি, তোমাদের জন্য চেষ্টা করবো আর কি। আর আই হোপ সো তোমাদের আজকের এই যে পিডিএফটা, স্লাইডটা খুব ভালো লাগবে আর কি। আমি আশা রাখি স্লাইডটা তোমাদের ভালো লাগবে, কারণ স্লাইডটা খুব চমৎকারভাবে বানানো, দেখে শুনে বানানো আর কি স্লাইডটা। আশা রাখি এর মধ্যে থেকে প্রশ্ন আসা উচিত, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দেয় প্রশ্নের মধ্যে থেকে মূলত আসা উচিত। ওকে, মূলত তোমাদের একটা জাস্ট লাস্ট একটা প্রশ্ন ছুড়ে দিয়ে আর কি। লাস্ট প্রশ্নটা হচ্ছে রুই মাছ থেকে, রুই মাছ, সেটা হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। ডাক্টাস কুভিয়েরি এইটা কার অংশ, ধমনীতন্ত্র নাকি শিরাতন্ত্র? এটা একটু লিখে দাও। ডাক্টাস কুভিয়েরি কার অংশ? অ্যাডমিশনে আসা প্রশ্ন, ধমনীতন্ত্র নাকি শিরাতন্ত্র? আমাকে একটু জানিয়ে দাও আর কি এটাতে। ডিএমসি ভাই, আপনার ক্লাসগুলো ভালো লেগেছে অনেক, থ্যাংক ইউ ডিএমসি ভাই। আমি ডিএমসিতে পড়ার মানে পড়াশোনা করলে তো ডিএমসিতে চান্স পাবো, তাই না? সারাদিন খেলছি, ঘুরছি ফিরছি, সেকেন্ড টাইমার পড়ি না এরকম। সাফিয়া জান্নাত, আমি ডিএমসির ফার্স্ট গার্ল, ঢাকা মহিলা কলেজ। আরে ভেরি গুড। আরে শোনো, ফার্স্ট গার্ল তো যেখানকারই হও আর কি, মহিলা কলেজ হও আর তুমি ঢাকা মেডিকেল হও, ফার্স্টের বিষয়টাই আলাদা। আমার বাসা, আমি মূলত আমার বেড়ে ওঠা নওগাঁ জেলাতে। আমি এক্স স্টুডেন্ট রাজশাহী কলেজের। আমি যদিও বা কর্মসূত্রে যশোরে থাকি, সো রাজশাহী আমার প্রাণের শহর। বর্তমানে রাজশাহীতে নেই, আমি মূলত বর্তমানে যশোরে থাকি। যশোরে এখানে প্র্যাকটিস করি, এখানেই তোমাদের কোচিং চলে, অনলাইনে দেখি, অনলাইনে কোর্স দেখি। বাট আমি রাজশাহীর মানুষ, উত্তরবঙ্গের মানুষ। এই তো, রাজশাহী আমার প্রাণের শহর, আমার জন্মস্থান নওগাঁতে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক কথা হলো, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম সবাইকে।